স্পেসিফিক নিউট্রিয়েন্টকে টার্গেট করি, বেসিক্যালি নাইট্রোজেন এবং ফসফরাস রিমুভাল চিন্তা করি, তখন আমাদের যে ট্রিটমেন্ট প্রসেসটা হবে সেটাকে বলবো আমরা এনহ্যান্স সিস্টেম। এবং এটা কিভাবে কাজ করে আমরা লাস্ট ক্লাসে অলরেডি ডিসকাস করেছি। আজকে আমরা শুরু করব আর একটু বায়োলজিক্যাল ট্রিটমেন্টের আরো দু একটা ক্লাসিফিকেশন আছে, সেই ভিত্তিতে ক্লাসিফিকেশন থেকে শুরু করবো আর কি। তো আমরা এখানে দেখছি যে বেসড অন মাইক্রোবায়োলজিক্যাল গ্রোথ প্রসেস, অর্থাৎ মাইক্রোবায়োলজিক্যাল বা ব্যাকটেরিয়া কোন প্রসেসে তার গ্রোথ হচ্ছে তার ভিত্তিতেও আমরা বায়োলজিক্যাল ট্রিটমেন্টকে আরো কয়েকটা ভাগে বা আরো কয়েকটা ইয়েতে কি বলবো প্রকারে ভাগ করতে পারি আর কি। হ্যাঁ, তার মধ্যে প্রথম আমরা যেটা দেখলাম হচ্ছে, দেখো, সাসপেন্ডেড গ্রোথ বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস, আর একটা হচ্ছে অ্যাটাচড গ্রোথ বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস। এই দুইটা জিনিস, সাসপেন্ডেড গ্রোথ আর অ্যাটাচড গ্রোথ, দুইটা কি আর কি। সাসপেন্ডেড গ্রোথ মানে হচ্ছে কি সাসপেনশন, অর্থাৎ এভরিথিং উইল বি ইন সাসপেনশন। চিন্তা করো, সাপোজ সহজ যদি এক্সাম্পল হিসেবে দিই, মনে করো সাপোজ তোমার কাছে একটা বালতি আছে। হ্যাঁ, তোমার কাছে একটা বালতি আছে, এই বালতির মধ্যে তুমি ওয়েস্ট ওয়াটার রেখে দিলে। হ্যাঁ, ওয়াটার যে ওয়েস্ট ওয়াটার এর মধ্যে রাখলে, এবার এখানে বাইরে থেকে তুমি ব্যাকটেরিয়া অ্যাড করলে আর কি। হ্যাঁ, সাপোজ তুমি ধরো তোমার ল্যাবরেটরিতে আমরা যেমন 3219 বা মাইক্রোবায়োলজিতে যেমন ব্যাকটেরিয়া কালচার করেছি না, ওইরকম ধরো তোমার কাছে একটা ব্যাকটেরিয়াল কালচার আছে, সেই ব্যাকটেরিয়া কালচারটা তুমি এই বালতির মধ্যে ঢেলে দিলে। এবার এখানে একটা মিক্সিং সিস্টেম রাখলে যেন এটা কন্টিনিউয়াসলি এই প্রসেসটা মিক্সিং হতে থাকে আর কি, প্রপারলি। প্রপারলি যেন একটা মিক্সিং হয়, এই জন্য একটা মিক্সিং সিস্টেম এখানে রাখলে, এবং একটা এয়ারেশন সিস্টেম, অর্থাৎ যেন কন্টিনিউয়াসলি বাতাস, অর্থাৎ যেহেতু এটা অ্যারোবিক সিস্টেম যদি হয়, কন্টিনিউয়াসলি যেন বাতাস এখানে ঢুকতে পারে, যে বাতাসটা বা যে অক্সিজেন, যে বাতাসটা মূলত অক্সিজেন সাপ্লাই দিবে। তো এরকম একটা যদি কোনো সিস্টেম হয়, তার মানে কি আমার মাইক্রো অর্গানিজমস, আমার ওয়েস্ট ওয়াটার, সবাই কিন্তু একটা লিকুইড ফেজে আছে এবং সবাই সাসপেনশনের মধ্যে আছে। এবং এখানেই কন্টিনিউয়াসলি আমি যে মিক্সিংটা দিচ্ছি, এই মিক্সিং এর কারণে কারণ সবকিছু সাসপেনশনে থাকছে, ব্যাকটেরিয়া অর্গানিক কন্টেন্টের কন্ট্যাক্টে আসছে, সেটাকে কনজিউম করছে, কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি করছে, কার্বন ডাইঅক্সাইড উপর দিয়ে গ্যাস হয়ে বের হয়ে চলে যাচ্ছে, পানি থেকে যাচ্ছে, এভাবেই আর কি প্রসেসটা রান করছে আর কি। তো এটাকে সিম্পল হয় সিম্পল সাসপেন্ডেড গ্রোথ বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস। নামটা সাসপেন্ডেড গ্রোথ হওয়ার কারণটা হচ্ছে অল ইন সাসপেনশন, সবাই একটা লিকুইড ফেজে আছে, এখানে ব্যাকটেরিয়া ওয়েস্ট ওয়াটার সব লিকুইড ফেজেই আছে, এবং এটা কন্টিনিউয়াসলি একটা মিক্সিং সিস্টেম রাখা হয়েছে যেটা সবকিছুকে তলানি পড়তে দিচ্ছে না, সাসপেনশনে রাখতেছে। এই জন্য এটাকে বলে সাসপেন্ডেড গ্রোথ বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। সেকেন্ড যেটা অ্যাটাচড গ্রোথ। অ্যাটাচড গ্রোথটা আসলে কি? অ্যাটাচড গ্রোথটা হচ্ছে যে নাম শুনে বোঝা যাচ্ছে যে গ্রোথটা হবে অ্যাটাচড কন্ডিশন, অর্থাৎ সে ওই একই এক্সাম্পল যদি দিই, ধরো তোমার কাছে একটা বালতি আছে, সেই বালতিটা তুমি কি করলে, পানি না দিয়ে এই পুরো বালতিটাকে তুমি করলে কি এরকম ছোট ছোট ধরো স্টোন চিপস, হ্যাঁ, পারফোরেটেড স্টোন, অর্থাৎ যে সমস্ত ছিদ্রযুক্ত বা পোরাস যে সমস্ত পাথরকুচি আছে, এরকম পোরাস পাথরকুচি দিয়ে তুমি এরকম একটা পুরো ইয়েটা আমাদের বালতিটাকে আমি ভরে রাখলাম। হ্যাঁ, পাথরকুচি দিয়ে। তবে এই পাথরকুচি কিন্তু সাধারণ পাথরকুচি না, এই পাথরকুচিগুলো এমন হবে যে সাপোজ তোমার যে ওয়েস্ট, তোমার যে কালচার, হ্যাঁ, তুমি ল্যাবরেটরিতে যে কালচার করেছো, সে ধরলাম এটা হচ্ছে ব্যাকটেরিয়াল কালচার যেটা তুমি ল্যাবরেটরিতে করেছো। তুমি এই যে স্টোনের কুচিগুলাকে যদি এই ব্যাকটেরিয়া কালচারের মধ্যে ছেড়ে দাও, তখন কি হবে? এই যে স্টোনের যে কুচিগুলা, এই স্টোনের কুচিগুলার সারফেসের উপরে, তাই না, এর সারফেসের উপরে এই যে ব্যাকটেরিয়ার একটা লেয়ার তৈরি হবে না? এই আমি যদি এই পাথরের কুচিগুলাকে এই কালচারের মধ্যে মনে করো 1 ঘন্টা চুবাই রাখলাম, তাহলে কি হবে? যে কালচার বা ব্যাকটেরিয়া এই স্টোনের সারফেসের উপরে কিন্তু এই ব্যাকটেরিয়ার একটা পাতলা লেয়ার তৈরি হবে আর কি। হ্যাঁ, এরকম প্রত্যেকটা স্টোনের কুচিটার মধ্যে প্রচুর ছিদ্র আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা স্টোনের কুচির উপরে প্রচুর ছিদ্র আছে, প্রচুর পোর আছে। এটা ধরে বলা হয় যে প্রায় আমাকে এমন সলিড ম্যাটেরিয়াল চয়েস করতে হবে যার পুরো সারফেস এরিয়ার 50% হচ্ছে পোরাস, এরকম ম্যাটেরিয়াল আমাকে চয়েস করতে হবে। প্লাস্টিক ম্যাটেরিয়াল হতে পারে, স্টোন হতে পারে, বা অন্য অন্য যে কোনো ম্যাটেরিয়াল হতে পারে আর কি। তো এবং সেগুলাকে আমি যখন ব্যাকটেরিয়াতে সক করবো ব্যাকটেরিয়া সলিউশনে,
তখন চারপাশে একদম একটা ব্যাকটেরিয়ার এরকম একটা স্লাইম লেয়ার ডেভেলপ করবে। এবার এই ব্যাকটেরিয়ার লেয়ার যুক্ত তোমার স্টোন গুলোকে আমি যখন এরকম একটা বালতির মধ্যে পুরো ভরে রাখলাম, তখন বালতিটা প্যাকড হয়ে গেল এই স্টোন দিয়ে। এইবার আমি যদি উপর থেকে এখান থেকে একটা ঝর্ণার মাধ্যমে, হ্যাঁ মনে করো এখানে ঝর্ণা, এটা এটা মনে করো একটা পাইপ, হুম, যে পাইপের এখানে মনে করো একটা, দুটো, তিনটে ছিদ্র আছে। তাহলে যখন আমি এখানে থেকে পানিটা দিয়ে দিব, পানি তখন এই ছিদ্র দিয়ে ঝর্ণা আকারে, ঝর্ণার মতো করে এরকম করে এরকম করে পানিটা এখানে এরকম করে এরকম করে এরকম করে পড়তে থাকবে। হ্যাঁ, এভাবে পড়তে থাকবে, ছড়ায় পড়বে পুরো ঝর্ণার মতো করে, পুরো স্প্রিংকেলড হয়ে পুরো সলিড সারফেসের উপর ছড়ায় পড়বে। তারপরে এই পানিটা যখন এই বালতির উপর থেকে নিচের দিকে আসতে থাকবে, তখন কি হবে, তারা কন্টিনিউয়াসলি এই যে সলিড স্টোনের কন্ট্যাক্টে আসবে। আর স্টোনের কন্ট্যাক্টে আসা মানে কি, স্টোনের সারফেসের উপরে আমার ব্যাকটেরিয়া আছে, আমার ব্যাকটেরিয়া কন্ট্যাক্টে আসবে, সেখানে ব্যাকটেরিয়া সেগুলোকে কনজিউম করবে, করে কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি করবে যদি অ্যারোবিক কন্ডিশন হয়, অ্যানারোবিক কন্ডিশন হলে মিথেন গ্যাস তৈরি করবে, হোয়াট এভার করে। তো এই যে আমার আহ, বালতিটা আছে, নিচের দিকে একটা ছিদ্র থাকবে, হ্যাঁ, সেই ছিদ্রের সাথে একটা কালেকশন ট্যাঙ্ক থাকবে। এখানে একটা, এই ছিদ্রের সাথে একটা, সরি, এই ছিদ্রের সাথে আমরা একটা কালেকশন ট্যাঙ্ক সিস্টেম থাকবে। হ্যাঁ, এই যে ছিদ্র, সে এরকম ছিদ্র, এই ছিদ্রের সাথে একটা, এখানে একটা আমার কালেকশন ট্যাঙ্ক বসানো আছে। এই কালেকশন ট্যাঙ্কে কি হবে, এই যে পরিষ্কার পানিটা এখান থেকে যে ট্রিটেড ওয়াটার যেটা আসলো, সেটা এসে এই ট্যাঙ্কের মধ্যে জমা হবে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাটাচ গ্রোথ সিস্টেম আর কি। ঠিক আছে, তাহলে সাসপেন্ডেড গ্রোথ মানে হচ্ছে ব্যাকটেরিয়া এবং ওয়েস্ট ওয়াটার সবাই একটা সাসপেনশনের মধ্যে থাকছে, একটা লিকুইড এনভায়রনমেন্টে। আর অ্যাটাচ গ্রোথ মানে হচ্ছে এখানে আমার যে ব্যাকটেরিয়াটা, সেটা একটা সলিড সাপোর্টে অ্যাটাচ কন্ডিশনে থাকছে, ওয়েস্ট ওয়াটারটা মুভ করছে থ্রু আউট দ্য সিস্টেম, এবং সেখানে ব্যাকটেরিয়ার কন্ট্যাক্টে আসছে এবং সেখানে ট্রিটমেন্টটা হচ্ছে। তো এটাই হচ্ছে সাসপেন্ডেড গ্রোথ এবং অ্যাটাচ গ্রোথ সিস্টেম। ওকে, কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, বিষয়টা নিয়ে, সাসপেন্ডেড গ্রোথ ফেজ গ্রোথ নিয়ে? স্যার অ্যাটাচ গ্রোথের মাধ্যমে কি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রেডি করা হয়? হ্যাঁ, অ্যাটাচ গ্রোথে ওয়াটার ট্রিটমেন্ট তো অ্যাভেলেবেল আছেই তো। আমরা আস্তে আস্তে দেখবো অ্যাটাচ গ্রোথ, একটা অ্যাটাচ গ্রোথের ডিটেল সিস্টেম নিয়ে আমরা ডিসকাসও করবো আমাদের পরবর্তী স্লাইড গুলোতে আছে আর কি। ঠিক আছে, আচ্ছা, পরে আসি আমরা। এই যে আমরা এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে, দেখো যে এখানে একটা সাসপেন্ডেড গ্রোথ সিস্টেম বলা হয়েছে, যেটাতে হচ্ছে যে ব্যাকটেরিয়া সব লিকুইড ফেজে আছে সবাই, হ্যাঁ। আর এখানে অ্যাটাচ গ্রোথ হচ্ছে সেই সলিড ম্যাটেরিয়াল, যার উপরে যে ব্যাকটেরিয়ার একটা লেয়ার তৈরি আছে, যে লেয়ারটাকে আমরা নাম দিয়েছি বায়োফিল্ম। হ্যাঁ, যে তার উপরে ব্যাকটেরিয়া একটা লেয়ার তৈরি হয়েছে, সেটাকে বলে বায়োফিল্ম। এবার আসো ডিফারেন্স বিটুইন অ্যাটাচ গ্রোথ অ্যান্ড সাসপেন্ডেড গ্রোথ সিস্টেম, যে দুইটা নিয়ে আমরা কথা বললাম, যে দুইটার মধ্যে বেসিক পার্থক্যটার জায়গা কোথায় আর কি। হ্যাঁ, তো পার্থক্যটা বলতে দুইটা হচ্ছে যে, দেখো আমরা একটা একটা করে পয়েন্টে যাই। যে অ্যাটাচ গ্রোথে আমরা কি বলছি, যে সবাই সাসপেনশন, সরি সাসপেন্ডেড গ্রোথে সবাই সাসপেনশনে আছে, তাই না? তো সব একই লিকুইড ফেজেই আছে। বাট অ্যাটাচ গ্রোথে হচ্ছে কিছু ইনার্ট যে ম্যাটেরিয়াল, সলিড ম্যাটেরিয়াল, যেমন এটা হচ্ছে রক, স্লাগ, তারপরে বিভিন্ন ধরনের প্লাস্টিক, এইগুলো সারফেসে ব্যাকটেরিয়া একটা লেয়ার তৈরি করে আছে, বায়োফিল্ম তৈরি করে আছে। সেকেন্ড পয়েন্টে অ্যাটাচ গ্রোথ, সাসপেন্ডেড গ্রোথের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মিক্সিং। এখানে অর্থাৎ মিক্সিং মানে কি, সবাইকে সাসপেনশন যদি তুমি না রাখো, অর্থাৎ তুমি যদি মনে করো নর্মাল কন্ডিশনে ব্যাকটেরিয়া দিলে, ওয়েস্ট ওয়াটার দিয়ে রেখে দিলে, তাহলে কি হবে, ওয়েস্ট ওয়াটারের মধ্যে যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো আছে, আস্তে 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 তলানি পড়া শুরু হবে। হয়তো 2 ঘন্টায় তলানি পড়বে না, যে 2 দিন রেখে দিলে। কারণ বায়োলজিক্যাল ট্রিটমেন্ট কিন্তু একদিনের ট্রিটমেন্ট প্রসেস না, তাই না? এটা প্রায় তোমার কন্টিনিউয়াসলি চলে আর কি। তো এখন 1 দিন 2 দিন পরে যখন সব কিছু তলানি পড়ে যাবে, তখন উপরের যে সারফেস, উপরে যে ওয়েস্ট ওয়াটার, সেখানে ব্যাকটেরিয়ার কনসেন্ট্রেশন কমে যাবে। আর নিচে যে তলানি পড়ে গেল, এখানে ব্যাকটেরিয়ার কনসেন্ট্রেশন বেশি পড়ে থাকবে। তাহলে উপরের পানি থেকে যে সমস্ত অর্গানিক কন্টেন্ট, সেগুলো প্রপারলি তোমার হচ্ছে কনজিউম হবে না। তো এটা একটা বড় প্রবলেম।
তো সেই জন্য সবাইকে সাসপেনশনে রাখতে হবে, হ্যাঁ, কনসেন্ট্রেশনটা ইকুয়াল রাখতে হবে থ্রু আউট দ্য সিস্টেম। এই সাসপেনশনে রাখার জন্য এখানে মিক্সিংটা ভেরি ইম্পর্টেন্ট। মিক্সিং এন্ড এয়ারেশন যদি এয়ারেটেড হয়, অর্থাৎ যদি অ্যারোবিক মানে অ্যারোবিক ট্রিটমেন্ট প্রসেস হয়, তাহলে কন্টিনিউয়াসলি এয়ার সাপ্লাই দিতে হবে, এটা একটা বড় প্রবলেম। আর অ্যাটাচ গ্রোতে কোনো মিক্সিং টিক্সিং এর ব্যাপার স্যাপার নাই, হ্যাঁ, একটা জাস্ট একটা সিস্টেম, একটা বড় ট্যাঙ্ক তৈরি করে নিলে ট্যাঙ্কটাকে রক দিয়ে ভরে রাখলে উপর থেকে শুধু পানি দিলে, এখানে ওই পুরো রকটাকে তো আর মিক্সিং করা কিছু, তো এটা একটা পার্থক্যের জায়গা। তো সাসপেন্ডেড গ্রোথ প্রসেস যেটা, এটা যেহেতু তোমার কি বললাম যে পুরো সিস্টেমটাকে সাসপেনশনে রাখতে হবে এবং এটাকে কন্ট্রোল করা ভেরি ইম্পর্ট্যান্ট। এটাকে বিভিন্ন ইম্পর্ট্যান্ট প্যারামিটার আছে যেগুলো প্রপারলি কন্ট্রোল যদি না করি, তাহলে সাসপেন্ডেড গ্রোথ প্রসেসটা প্রপারলি রান করবে না। কারণ কি কি প্যারামিটার আছে এটা আমরা নেক্সট স্লাইডে পড়বো আর কি, যে একটা সাসপেন্ডেড গ্রোথ প্রসেসটাকে প্রপারলি রান করতে হলে কি কি প্যারামিটার গুলো ইম্পর্ট্যান্ট। তার মানে এখানে আমরা যেটা বলার চেষ্টা করছি যে যেহেতু এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট অপারেশন, ইন দ্য সেন্স যে এই অপারেশনটাকে রান করতে গেলে তোমাকে ভেরি ভেরি কিছু স্পেসিফিক প্যারামিটারকে প্রপার কন্ট্রোল করতে হবে। আমরা যেমন নর্মালি ব্যাকটেরিয়া কালচার করতে গেলে কি করি, টেম্পারেচার, পিএইচ সব কিছু কন্ট্রোল করি। তো এখানেও এই সাসপেন্ডেড গ্রোথটাকে রান করতে হলে এরকম বিভিন্ন প্যারামিটারকে প্রপারলি কন্ট্রোল যদি না করি, তাহলে কখনোই এটা প্রপার বা আইডিয়াল গ্রোথ মানে ট্রিটমেন্ট সিস্টেম ডেভেলপ করা যাবে না। তো সেই কন্ট্রোল করতে হলে নাকি স্কিল ম্যান পাওয়ার দরকার হয়, হ্যাঁ। এবং এটা এমন না যে একবার কন্ট্রোল করে রেখে দিলাম হয়ে গেল, এটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াসলি এটা মনিটর করতে হয়। এটা প্রপার কন্ট্রোল এবং কন্টিনিউয়াস মনিটরের জন্য স্কিল ম্যান পাওয়ারের একটা প্রয়োজন আছে, এটা একটা বিষয়। বাট এই ইয়েতে অ্যাটাচ গ্রোথ সিস্টেমে এটা ভেরি ইজিয়ার, এখানে ওইভাবে কোনো কন্ট্রোল করার খুব একটা বেশি চিন্তা নাই। তোমাকে একবার একটা সেট আপ করে দিলে এটা লং টাইম পর্যন্ত একইভাবেই চলতে পারবে আর কি। সাসপেন্ডেড গ্রোথ সিস্টেমে যেটা অনেক বড় এরিয়া দরকার হয়, হ্যাঁ, যেহেতু ব্যাকটেরিয়া টেকটেরিয়া সবকিছু প্রপারলি যে কারণ একটা নির্দিষ্ট ডেপথ তোমাকে রাখতে হবে, যে ট্যাঙ্কটা বানাবা ট্যাঙ্কটা একটা এরিয়া রাখতে হবে, যাতে করে কন্টিনিউয়াসলি আমার ব্যাকটেরিয়া এবং ফুডের কন্ট্যাক্টে আসতে পারে এবং সাথে সাথে তলানি না পড়ে যায়। তো এক্ষেত্রে এটা অনেক অনেক বড় একটা এরিয়ার প্রয়োজন হয় আর কি। বাট অ্যাটাচ গ্রোথ সিস্টেমে যত স্মল, যত যে ধরনের যে কোনো ধরনের এনভায়রনমেন্টে এটা সাপোর্ট করবে আর কি। স্মল এরিয়াতেও তুমি এটা করতে পারবে, লার্জ এরিয়াতেও করা সম্ভব হয় আর কি। ওকে। তো সাসপেন্ডেড গ্রোথ সিস্টেমের আরেকটা বিষয় হচ্ছে যে যদিও এটা স্কিল ম্যান পাওয়ারের দরকার হয়, বাট এটা লেবার ইন্টেন্সিভ না। অর্থাৎ ক্লিনিং এর কনসেপ্টে বলা হচ্ছে যে সাপোজ একটা ট্যাঙ্কে তুমি তো ট্রিটমেন্ট করার সারা জীবন তো একই সিস্টেমের ট্রিটমেন্ট চলবে না, কিছুদিন পর পর তো ট্যাঙ্কটাকে তোমাকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। তো এই ক্লিনিং মূল প্রসেস ডিজাইন করা, কন্ট্রোল করাটা স্কিল ম্যান পাওয়ারের দরকার আছে, ঠিক আছে। ট্যাঙ্কটা ক্লিনিং করার জন্য কোনো এরকম স্কিলের দরকার নাই বা অনেক বেশি লোকেরও দরকার নাই। একটু পানি ট্যাপের বিষয়ের মতো কি বলে, ট্যাপের মতো পানি ছেড়ে দিলে ধুয়ে টুয়ে ওটা ক্লিন করে ফেলবে আর কি। ক্লিনিংটা খুব সহজ আর কি। বাট এক্ষেত্রে ক্লিনিংটা অনেক বেশি কঠিন হচ্ছে সাসপেন্ডেড গ্রোথে, হ্যাঁ, লেবার ইন্টেন্সিভ। কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওই রক গুলোকে পরিষ্কার করতে হবে, হ্যাঁ। অনেকক্ষণ ধরে অনেক লোকজন লাগবে, তারা কখনো উপর থেকে স্প্রে করলে সবসময় হবে না, হয়তো রক গুলোকে ওখান থেকে বের করতে হবে, ট্যাঙ্ক থেকে বের করে নিয়ে ধুয়ে মুছে শুকায় আবার ট্যাঙ্কটাকে স্থাপন করতে হবে। তো সেই জন্য অনেক লেবার ইন্টেন্সিভ হয়ে যায় একটা সিস্টেম। ওকে। উইক, যদি ওয়েস্ট ওয়াটারটা উইক হয়, উইক ওয়েস্ট ওয়াটার মানে কি? উইক ওয়েস্ট ওয়াটার মানে হচ্ছে যে ওয়েস্ট ওয়াটারের মধ্যে আমরা বলেছি না যে মাইক্রোবিয়াল গ্রোথের জন্য নিউট্রিয়েন্টের একটা রেশিও খুব ইম্পর্টেন্ট। বিওডি ইস টু নাইট্রোজেন টু ফসফরাস 100:5:1 আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম যে আমাদের যদি অর্গানিক কন্টেন্ট যেটাকে আমরা বিওডি বলছি, সেইটা বিওডি ইস টু নিউট্রিয়েন্ট নাইট্রোজেন ইস টু নিউট্রিয়েন্ট ফসফরাস, এই যে তিনটা অর্গানিক কন্টেন্ট নাইট্রোজেন এবং ফসফরাসের রেশিও হতে হবে 100:5:1. This is the perfect ratio of the nutrient and food for the growth of microbial population. এখন যদি এর থেকে কোনো প্যারামিটারটা কম হয়, সাপোজ তোমার মনে করো 100 জায়গায় 80:5:1 আছে, অথবা 80:1:0 আছে, অথবা 100:1:0 আছে, হোয়াট এভার দ্য ডিফারেন্স ইস,
তখন আমরা যেটাকে বলি উইক ওয়েস্ট ওয়াটার। অর্থাৎ এই যে রেশিওটা, এটা যদি প্রপারলি মেনটেন করা না হয়, এতে কোনো একটা প্যারামিটার কম থাকে, সেই ওয়েস্ট ওয়াটারকে আমরা বলি উইক ওয়েস্ট ওয়াটার। উইক ওয়েস্ট ওয়াটার যদি হয়, তাহলে সাসপেন্ডেড গ্রোথ সিস্টেমে প্রপারলি কাজ করবে না, সাসপেন্ডেড গ্রোথ সিস্টেম প্রপারলি রান করবে না। এখানে স্লাজ বাল্কিং হয়ে যাওয়ার সম্ভাবনা। স্লাজ বাল্কিং মানে কি? মানে যে স্লাজ মানে কি? ব্যাকটেরিয়া। এখানে স্লাজ বলতে ব্যাকটেরিয়া বোঝাচ্ছে। যে ব্যাকটেরিয়া পপুলেশনটা তৈরি হবে, ওই ব্যাকটেরিয়াটা, আমাদের উদ্দেশ্য কি? যে ব্যাকটেরিয়া অর্গানিক কন্টেন্টকে খাবে, অর্গানিক কন্টেন্টকে কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি করবে, প্রচুর ব্যাকটেরিয়া তৈরি হবে, যে ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে খুব বড় বড় সাইজের ব্যাকটেরিয়া হবে, এবং যেটা আস্তে আস্তে গ্র্যাভিটির কারণে সেটেল ডাউন হয়ে যাবে, তখন থেকে উপরে ক্লিন পানি পাবো, তাই না? যদি এই ব্যাকটেরিয়াটা হেলদি না হয়, হ্যাঁ, ব্যাকটেরিয়া গুলো যদি হেলদি হলেই তো তখন সে গ্র্যাভিটির কারণে নিচে পড়বে। বাট ব্যাকটেরিয়া হেলদি না হয়, যদি খুব ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাকটেরিয়া তৈরি হয়, তখন তো তারা আর সেটেল ডাউন করবে না, তারা পানিকে বরঞ্চ আরো বেশি ঘোলা করে দিবে। হ্যাঁ, তো এই 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 ঘটনাটাকে বলা হয় স্লাজ বাল্কিং। অর্থাৎ এমন বেশি পরিমাণ ব্যাকটেরিয়া হয়েছে, ব্যাকটেরিয়া গুলো মানে সেটেলেবল ব্যাকটেরিয়া না। তো এই এই প্রবলেমটা সাসপেন্ডেড গ্রোথ প্রসেসে হয়ে থাকে আর কি। বাট অ্যাটাচ গ্রোথ এটা কোনো সমস্যা নেই, ভেরি উইক ওয়েস্ট ওয়াটার নিয়েও আমরা এটা রান করতে পারি, কোনো প্রবলেম নেই। তো এই হচ্ছে ওভারঅল ডিফারেন্স বিটুইন সাসপেন্ডেড এবং অ্যাটাচ গ্রোথ। এখানে একটা করে এক্সাম্পল আমরা আলোচনা করব। সাসপেন্ডেড গ্রোথের মধ্যে অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস, এই যে প্রসেসটা, আর অ্যাটাচ গ্রোথ মানে ট্রিকলিং ফিল্টার, এই দুইটা প্রসেস বা দুইটা হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস আমরা ইন ডিটেইলড ডিসকাস করবো সাবসিকুয়েন্ট স্লাইড গুলো। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে সাসপেন্ডেড গ্রোথ এবং অ্যাটাচ গ্রোথের ডিফারেন্স নিয়ে? আছে তোমরা? কি সামি? সাকিব? কি সাকিব কোথায় গেছে? ঘুরতে গেছে মনে হয় না? সম্রাট? ইয়েস স্যার। বলছি যে কোনো কোশ্চেন আছে যেটা ডিসকাস করলাম আমরা? কি নিয়ে ডিসকাস করলাম জানো? না স্যার। কি কোন টপিকটা নিয়ে ডিসকাস করলাম আমরা মাত্র? স্যার সাসপেন্ডেড সাসপেন্ডেড গ্রোথ প্রসেস আর অ্যাটাচ গ্রোথ প্রসেসের মানে ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো তো? আচ্ছা ঠিক আছে। নেক্সট আমরা যে ক্লাসিফিকেশনটা দেখতেছি এখানে, যে তোমার ক্লাসিফিকেশন বেসড অন হচ্ছে অক্সিজেন রিকোয়ারমেন্ট। আগের যে আমরা ক্লাসিফিকেশনটা দেখলাম, এটা ছিল ক্লাসিফিকেশন বেসড অন তোমার ব্যাকটেরিয়াল গ্রোথ প্রসেস। এখন যে ক্লাসিফিকেশনটা বেসড অন অক্সিজেন রিকোয়ারমেন্ট। তো আমরা তো অক্সিজেন রিকোয়ারমেন্ট এটা তো বুঝি আর কি, যে যদি আমরা এমন কোনো মাইক্রোবিয়াল বা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসটাকে সিলেক্ট করি, যেখানে যে ব্যাকটেরিয়া এই কাজটা করবে বা আমাকে গ্রোথে হেল্প করবে, সেই ব্যাকটেরিয়ার তোমার গ্রোথ এবং মাল্টিপ্লিকেশনের জন্য অক্সিজেন প্রয়োজন, সেই বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসটাকে আমরা বলবো অ্যারোবিক বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস। অ্যান্ড ভাইস ভার্সা, যে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসে যে ব্যাকটেরিয়াটা অর্গানিক কন্টেন্টকে কনজিউম করবে বা ভাঙবে, তার গ্রোথ অ্যান্ড মাল্টিপ্লিকেশনের জন্য যখন অক্সিজেনের কোনো প্রয়োজনীয়তা নাই, সেই ধরনের বায়োলজিক্যাল ট্রিটমেন্টে বলবো আমরা অ্যানারোবিক বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস। অ্যারোবিক বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসের আউটপুট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড পানি, বেসিক মেইন আউটপুট। আর অ্যানারোবিক বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসের মেইন আউটপুট হচ্ছে মিথেন গ্যাস। ওকে, এছাড়া তো আরো কিছু আছে, ব্যাকটেরিয়া ইনার্ট ম্যাটার, সেটা নিয়ে বলছি না, যে মেইন যে জিনিসগুলো পাবো আর কি। যে অ্যারোবিক ট্রিটমেন্টের প্রধান আউটপুট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি, এবং অ্যানারোবিক ট্রিটমেন্টের প্রধান আউটপুট হচ্ছে বায়োগ্যাস বা মিথেন আর কি। হ্যাঁ, তো এই অ্যারোবিক এবং অ্যানারোবিক বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে কিছু পার্থক্য আমরা এখানে লিখে দিয়ে, যেটাকে আমি আর ডিসকাস করছি না, কারণ এটা তোমরা পড়লেই বুঝতে পারবা যে অ্যারোবিক যেখানে অক্সিজেনের প্রয়োজন না, এটা স্লাস বেশি হবে, স্লাস কম হবে, এই যে বিষয়গুলো আছে, এটা নিয়ে আমি আর ডিসকাস করছি না, তোমরা পড়লেই বুঝতে পারবা ডিফারেন্স। তো এখন আমরা
যে টপিকসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে ব্যাকটেরিয়ার গ্রোথ প্রসেসের ভিত্তিতে আমাদের বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস দুই প্রকার, একটা হচ্ছে সাসপেন্ডেড গ্রোথ, অ্যাটাচড গ্রোথ। আর অক্সিজেন রিকোয়ারমেন্টের ভিত্তিতে দুই প্রকার, অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক। তো এর মধ্যে আমরা একটা অ্যারোবিক এবং সাসপেন্ডেড গ্রোথ বায়োলজিক্যাল প্রসেস নিয়ে এখন ডিসকাস করব। যে বায়োলজিক্যাল প্রসেসটার নাম হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস। ওকে, মানে আমরা এখন ডিসকাস করছি অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস, একটা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট মেথড। বায়োলজিক্যাল ট্রিটমেন্টের জন্য অনেকগুলো মেথড আছে, তার মধ্যে একটা মোস্ট পপুলার এবং মোস্ট ওয়াইডলি প্র্যাকটিসড বায়োলজিক্যাল ট্রিটমেন্ট মেথড হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস। এটা হচ্ছে আমরা যদি ব্যাকটেরিয়ার গ্রোথ কন্ডিশনের কথা চিন্তা করি সেই দিক দিয়ে এটা একটা সাসপেন্ডেড গ্রোথ প্রসেস, আর আমরা যদি অক্সিজেন রিকোয়ারমেন্ট নিয়ে চিন্তা করি তাহলে এটা একটা অ্যারোবিক বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস। তার মানে কম্বাইন্ডলি এটাকে আমরা বলি অ্যারোবিক সাসপেন্ডেড গ্রোথ বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে, এই অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেসের একটা স্কিমেটিক রিপ্রেজেন্টেশন এখানে আছে, যেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এরা হচ্ছে এফ্লুয়েন্ট। হ্যাঁ, অর্থাৎ আমরা ট্যানারি, এটা তোমার ট্যানারি চিন্তা করি, ট্যানারি থেকে যে পানিটা আসছে। ওকে, এটা প্রাইমারি এফ্লুয়েন্ট বলছি কারণ হচ্ছে এখান থেকে একটা প্রাইমারি ক্লারিফায়ার আছে। হ্যাঁ, প্রাইমারি ক্লারিফায়ার বা প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক। অর্থাৎ পানিটা প্রথমত প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে কিছুক্ষণ থাকলো, লার্জ সলিডস গুলো রিমুভ হয়ে গেল, তারপরে পানিটা যেটাকে আমরা প্রাইমারি এফ্লুয়েন্ট বলছি সেটা এসে একটা ট্যাঙ্কে জমা। একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছ, এই ট্যাঙ্কটার নাম দেওয়া হয়েছে, দেখো কি ট্যাঙ্ক, এয়ারেশন ট্যাঙ্ক। তার মানে প্রাইমারি এফ্লুয়েন্টটা এসে কোথায় আসতেছে, এয়ারেশন ট্যাঙ্ক। এটা একটা নাম এয়ারেশন ট্যাঙ্ক। কেন এয়ারেশন ট্যাঙ্ক নাম হওয়ার কারণটা হচ্ছে যে এই ট্যাঙ্কের মধ্যে কন্টিনিউয়াসলি এয়ার সাপ্লাই দেওয়া হবে। যেহেতু এটা অ্যারোবিক ট্রিটমেন্ট প্রসেস, তার মানে এখানে অক্সিজেন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট প্যারামিটার ফর ব্যাকটেরিয়াল গ্রোথ অ্যান্ড মাল্টিপ্লিকেশন। সো আমাকে কন্টিনিউয়াসলি অক্সিজেন সাপ্লাই দিতে হবে। আর এই অক্সিজেন সাপ্লাই দেওয়া মানে তো বাতাস, কন্টিনিউয়াসলি বাতাস সাপ্লাই দিতে হচ্ছে এখানে আর কি। এয়ারেশন ট্যাঙ্ক, বিভিন্ন ধরনের এয়ারেটর আছে, মানে বাতাস কিভাবে দেওয়া হয়, বাজারে অ্যাভেলেবেল বিভিন্ন প্রকার এয়ারেটর আছে, যে কোনো এয়ারেটর চয়েস করে এখানে সেট আপ করা যায়। মানে এই এয়ারেশন ট্যাঙ্কের কাজ হচ্ছে দুইটা। নাম্বার ওয়ান, প্রথম কাজ হচ্ছে অক্সিজেন সাপ্লাই দেওয়া, অক্সিজেন সাপ্লাই বা এয়ার সাপ্লাই। আর নাম্বার টু হচ্ছে মিক্সিং করা। প্রপার যদি মিক্সিং না হয় তাহলে আমরা কিন্তু ব্যাকটেরিয়া এবং ওয়েস্টটা সবকিছু সাসপেনশনে থাকবে। আমরা বলেছি মেইন এটা হচ্ছে সাসপেন্ডেড গ্রোথ, মানে সবাইকে সাসপেন্ডেড থাকতে হবে, কিছু তলানি পড়ে গেল কিছু উপরে থাকলো এমন হবে না। তার মানে এই এয়ারেশন ট্যাঙ্কটার মধ্যে এমন ধরনের ইকুইপমেন্ট থাকবে বা মেশিনারি বা সেট আপটা থাকবে যেটা কন্টিনিউয়াসলি অক্সিজেন সাপ্লাই করবে এবং এটা মিক্সিং প্রোভাইড করবে। অনেক সময় হচ্ছে আলাদা আলাদা ইকুইপমেন্ট রাখা হয়, একটা মিক্সিং এর জন্য এক ধরনের ইকুইপমেন্ট, আবার এয়ার সাপ্লাই দিয়ে আলাদা আলাদা ইকুইপমেন্ট থাকতে পারে, অথবা শুধুমাত্র এয়ার সাপ্লাই দিয়েও মিক্সিংটা করা হয়। হ্যাঁ, ধরো কন্টিনিউয়াস আমি যদি এখান থেকে বাতাস সাপ্লাই দিই, তাহলে বাতাস যখন এই দিক দিয়ে উপরের দিকে উঠবে, পানি তখন সেই বাতাসের সাথে বুদবুদের সাথে মিশে পানীয় আন্দোলিত হবে না, তো সেক্ষেত্রে মিক্সিংটাও হয়ে যাবে। সুতরাং এয়ারেশন ট্যাঙ্কের কাজ হচ্ছে যে এখানে কন্টিনিউয়াসলি অক্সিজেন সাপ্লাই দেওয়া এবং মিক্সিংটা প্রপার মিক্সিং প্রোভাইড করা। তো এই কাজটা করার জন্য মিক্সিং এর জন্য একটা আলাদা ইকুইপমেন্ট, অক্সিজেন সাপ্লাইয়ের জন্য আলাদা ইকুইপমেন্টও থাকতে পারে, অথবা কোনো একটা ইকুইপমেন্ট যেটা একই সাথে অক্সিজেন সাপ্লাইও দিচ্ছে মিক্সিংটাও প্রোভাইড করতেছে, এমন থাকতে পারে। ঠিক আছে, তারপরে কি হলো, এই এয়ারেশন ট্যাঙ্কে যখন প্রাইমারি এফ্লুয়েন্ট এসে এয়ারেশন ট্যাঙ্কে ঢুকে এয়ারেশন ট্যাঙ্ক থেকে তো সাথে সাথে বের হয়ে যাবে। এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে সার্টেন টাইম পর্যন্ত সে ওয়েট করবে। এই টাইমটাকে বলি আমরা ডিটেনশন টাইম বা ডিটি। অর্থাৎ এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে ওয়েস্ট ওয়াটার একটা সার্টেন টাইম থাকবে, ধরো 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা হোয়াট এভার, একটা সার্টেন টাইম থাকবে। এই টাইমে 5 ঘন্টা বা 2 ঘন্টা বললাম, এই টাইমে কি হবে, এই টাইমে হচ্ছে ব্যাকটেরিয়া অর্গানিক কন্টেন্টকে কনজিউম করবে, খাবে, কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি করবে, যা যা করা সেসব করবে। করা হয়ে গেলে তখন এই এয়ারেশন ট্যাঙ্ক থেকে পানিটা আমরা পাম্প করে নিয়ে যাব কোথায়, সেকেন্ডারি ক্লারিফায়ারে বা সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে। এই সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে যখন পানিটা যাওয়ার পরে এই সেডিমেন্টেশন ট্যাঙ্কে এখন তো প্রচুর ব্যাকটেরিয়া আছে, কারণ তাই না,
কারণ আমরা প্রিন্সিপাল যেটা জানি যে অর্গানিক কন্টেন্ট প্লাস ব্যাকটেরিয়া ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, এটা তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস মোর ব্যাকটেরিয়া প্লাস ইনার্ট ম্যাটার IM তৈরি করতে। তাহলে এই যে মোর ব্যাকটেরিয়া তৈরি হলো, তার মানে যখন পানিটা সেকেন্ডারি ক্লারিফায়ারে আসলো, এখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আছে, তাহলে এই ক্লারিফায়ারে যখন আমরা রেখে দিব, তখন আস্তে আস্তে এই ক্লারিফায়ার তলার দিকে কি হবে, ব্যাকটেরিয়া জমতে থাকবে, যখন ব্যাকটেরিয়া জমতে থাকবে, আর উপরে হচ্ছে ক্লিয়ার ওয়াটার জমতে থাকবে, এই ক্লিয়ার ওয়াটারটাকে তখন আমরা পাম্প করে এটা সেকেন্ডারি এফ্লুয়েন্ট হিসেবে এটাকে আমি যেখানে নিয়ে যাই, এটা যদি আমি ইরিগেশনের কাজে ইউজ করতে চাই, অথবা এটা সারফেস ওয়াটারে ডিসচার্জ করতে চাই, হোয়াট এভার আই ওয়ান্ট, আমি এটাকে ইউজ করতে পারবো। এই যে তলায় যে স্লাসটা জমা হলো, এই যে স্লাসটা এখন আমার এই ক্লারিফায়ার বা সেডিমেন্টেশন ট্যাঙ্কের তলায় যেটা জমা হলো, দেখো এটাকে কি করা উচিত, ওয়ান পার্ট অফ দ্য স্লাস ডিরেক্টলি ওয়েস্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ স্লাসের একটা অংশকে আমরা এটাকে পাম্প করে ডিরেক্টলি ওয়েস্ট করে ফেলতেছি, কারণ এটাকে ধরো ল্যান্ড ফিলিং এর কাজে বা অন্য কোনো কাজে আমি ইউজ করতেছি। আর একটা অংশ অফ স্লাস, সেই অংশটাকে আমি করছি কি, আবার এয়ারেশন ট্যাঙ্কে নিয়ে যাচ্ছি, ওই যে এয়ারেশন ট্যাঙ্ক সেখানে নিয়ে যাচ্ছি। তার মানে কি, এই যে স্লাস জমা হলো, এই স্লাসের একটা অংশকে আমরা ওয়েস্ট করে ফেললাম, সেটার নাম হচ্ছে ওয়েস্ট অ্যাক্টিভেটেড স্লাস, WAS, ওয়েস্ট অ্যাক্টিভেটেড স্লাস। এটাকে ওয়েস্ট করে ফেলতেছি, এটাকে ল্যান্ড ফিলিং এর কাজে অথবা এমনিতে যেখানে সেখানে ফেলে রাখতেছি বা যে কাজে ইউজ করা করতেছি। আর একটা যেটা, এটা আর একটা অংশ স্লাজের, সেই অংশটাকে আমি আমার এয়ারেশন ট্যাঙ্কে নিয়ে যাচ্ছি, এটাকে আমরা বলছি RAS বা রিটার্ন অ্যাক্টিভেটেড স্লাস। ওকে, এই রিটার্ন অ্যাক্টিভেটেড স্লাস যেটা, এটাকে আমি নিয়ে যাচ্ছি এয়ারেশন ট্যাঙ্কে। এখন এই যে সেকেন্ডারি ক্লারিফায়ারের যে স্লাসটা, এই স্লাসটাকে আমি অ্যাক্টিভেটেড স্লাস কেন বলছি, তাই না? এটা কোশ্চেন না, অ্যাক্টিভেটেড স্লাস আমি বললাম WAS, ওয়েস্ট অ্যাক্টিভেটেড স্লাস। এবার যেটাকে আমি এয়ারেশন ট্যাঙ্কে নিয়ে যাচ্ছি, এটাকে বলছে রিটার্ন অ্যাক্টিভেটেড স্লাস। এই স্লাসটার নাম অ্যাক্টিভেটেড স্লাস কেন, অনলি স্লাস না কেন? কারণ হচ্ছে এই সেকেন্ডারি ক্লারিফায়ারের মধ্যে যে স্লাসটা এখন তৈরি হলো, স্লাসটা আসলে কি, এই স্লাসটা আসলে ব্যাকটেরিয়া এবং কিছু ইনার্ট ম্যাটার ভেরি কম, অল্প পরিমাণে, মোস্টলি হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে এই যে স্লাসটা এখন সেকেন্ডারি ক্লারিফায়ারের মধ্যে আমার আছে, স্লাস মানেই হচ্ছে কিছুই না, স্লাস মানেই হচ্ছে ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়া? যে ব্যাকটেরিয়া একটু আগে এই এয়ারেশন ট্যাঙ্কে অর্গানিক কন্টেন্টকে খেয়ে ভেঙে চুরে কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি করে দিয়েছে। তার মানে পুরো ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে অ্যাক্টিভ কে, যে পুরো ট্রিটমেন্টটাকে চালাচ্ছে, সেই অ্যাক্টিভ হচ্ছে ব্যাকটেরিয়া। সেই অ্যাক্টিভ ব্যাকটেরিয়া যেহেতু এখানে স্লাস হিসেবে কনভার্ট হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাস। ঠিক আছে, এই অ্যাক্টিভেটেড স্লাসের একটা অংশ আমরা ওয়েস্টে পাঠিয়ে দিলাম, আর একটা অংশ হচ্ছে আমরা ট্যাঙ্কে নিয়ে নিলাম। ওই ট্যাঙ্কে আবার পরবর্তীতে যখন নতুন এফ্লুয়েন্ট আসবে, এই ব্যাকটেরিয়াটা সেখানে আবার সেই কাজ শুরু করবে আর কি। তাহলে এই জন্য এর নাম হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাস প্রসেস, এই ট্রিটমেন্টের নাম হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাস প্রসেসর। ওকে, তাহলে আমরা যদি ইন শর্ট পুরো প্রসেসটাকে একটু জানি, যে অ্যাক্টিভেটেড স্লাস প্রসেস হচ্ছে একটা অ্যারোবিক সাসপেন্ডেড গ্রোথ প্রসেস, যেখানে প্রাইমারি এফ্লুয়েন্ট এসে প্রথমে একটা এয়ারেশন ট্যাঙ্কে আসবে, এয়ারেশন ট্যাঙ্কে কন্টিনিউয়াসলি মিক্সিং এবং এয়ারেশনের জন্য প্রভিশন থাকবে, মিক্সিং হবে, এয়ারেশন হবে, তার মধ্যে একটা সার্টেন টাইম পর্যন্ত ওয়েস্ট ওয়াটার রিটেইন করবে, করার পরে যখন সেই টাইমটা, কোন টাইমটা, যতক্ষণ পর্যন্ত ব্যাকটেরিয়া অর্গানিক কন্টেন্টকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড ও পানি তৈরি করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সে থাকবে। থাকার পরে এই পানিটা, ব্যাকটেরিয়া মিশ্রিত পানিটা যাবে সেকেন্ডারি ক্লারিফায়ারে বা সেডিমেন্টেশন ট্যাঙ্কে, সেখানে যাওয়ার পরে ব্যাকটেরিয়া গুলো আস্তে আস্তে তলানি পড়ে যাবে, পানিগুলো ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার পানি আমি ওখান থেকে আমার যে কাজে লাগে, ইরিগেশন কাজে লাগুক আর অন্যান্য যে কাজে আমার লাগবে বা ডিসচার্জ কাজে লাগুক, আমি এটাকে ইউজ করবো। আর যে নিচের স্লাসটা জমা হলো ক্লারিফায়ারের মধ্যে, পার্ট অফ স্লাস আমি ওখান থেকে ডিরেক্টলি ডিসচার্জ করে দিব, আরেকটা অংশ এটাকে আমি নিয়ে যাবো আবার সেই এয়ারেশন ট্যাঙ্কে, যেখানে আবার এদিকে এফ্লুয়েন্ট আসবে, এই স্লাস থাকবে, আবার মিশ্রিত হবে, আবার এভাবে কন্টিনিউয়াসলি প্রসেসটা রান করতে থাকবে। এটা হচ্ছে সাসপেন্ডেড গ্রোথ অ্যারোবিক বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস। স্যার এই যে রিটার্ন করতেছি কেন স্যার? হ্যাঁ, বুঝি না। স্যার রিটার্ন কেন করতেছি স্যার?
এরিয়েশন রিটার্ন না ট্যাঙ্কে করলে কি হবে বলো, রিটার্ন না করলে কি হবে বলো তো? তুমি মনে করো রিটার্ন করবা না, তাহলে কি 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 হতে পারে? ব্যাকটেরিয়াটা আবার লাগবে এই জন্য। দাঁড়াও আমি আমি বলছি, আমি একটু ছবি এঁকে বোঝাচ্ছি। হুম। এই ছবিটা চেনো? আমি যে ছবিটা আঁকছি, একটা গ্রাফ আঁকলাম, এটা চেনো? দেখেছো কোথাও? ব্যাকটেরিয়ার সাথে সম্পর্কিত। ব্যাকটেরিয়াল ডেথ কার্ভ। এটা ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ। অর্থাৎ ব্যাকটেরিয়া প্রথমে হচ্ছে মনে করো ল্যাগ ফেজ, তারপরে লগ ফেজ, তারপরে স্টেশনারি ফেজ, তারপরে হচ্ছে ডেথ ফেজ, তাই না? দিস আর দ্য ফেসেস। সরি, ফোন আসছে, দেখে রিসিভ করে। আচ্ছা, সরি। তাহলে এখন দেখো, তোমার যে প্রাইমারি এফ্লুয়েন্টটা আসছে, তাই না? এই এফ্লুয়েন্টের মধ্যে প্রচুর অর্গানিক কন্টেন্ট আছে না? এর মধ্যে কি আছে? অর্গানিক কন্টেন্ট আছে, মানে বিওডি আছে। আর কি আছে? আর আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো বলতে ব্যাকটেরিয়া আছে, নিউট্রিয়েন্ট আছে, প্লাস আর হচ্ছে ব্যাকটেরিয়া আছে। ওকে, এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে। যখন এই যে ব্যাকটেরিয়া সমৃদ্ধ অর্গানিক কন্টেন্ট যখন এয়ারেশন ট্যাঙ্কে আসলো, এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো অলরেডি আছে, মানে আমি বলছি যখন তুমি ফার্স্ট ট্রিটমেন্টটা শুরু করলে, একদম ফার্স্ট ডে, এই এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে ব্যাকটেরিয়া যখন আসে, তখন এই যে বিওডিটা অর্গানিক কন্টেন্টটা আসলো, তাকে তো এই ব্যাকটেরিয়া আগে চেনে না, চিনছে? তার জন্য তো প্রথম নতুন। তখন সে করবে কি, সে তাকে অ্যাডজাস্ট করার জন্য, চেনার জন্য সে একটু সময় নেবে, ল্যাগ ফেজ, তাই না? একটু সময় লাগবে। যখন সে চিনে ফেলবে যে হ্যাঁ এটা তো আমার খাবার, তখন সে সেটাকে খাওয়া শুরু করবে। খাওয়া শুরু করবে মানে তখন তার সে খাবে, প্লাস তার বাইনারি ফিশনে গ্রোথ হয়ে থাকবে, প্রচুর পরিমাণে অর্গানিক কন্টেন্ট কনজিউম হতে থাকবে। এরপরে যখন আস্তে 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 এই বিওডির পরিমাণ অনেক কমে আসবে, অনেক কমতে থাকবে, তখন ব্যাকটেরিয়া কিছু গ্রোথ হবে, কিছু ডেথ হবে, এমন চলতে থাকবে, একটা স্টেশনারি ফেজ চলতে থাকবে। এখন একটা পর্যায়ে গিয়ে যখন বিওডি একদমই কমে যাবে, তখন ব্যাকটেরিয়া আস্তে 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 মরা শুরু করবে আর কি। তো আমাদের অ্যাক্টিভেটেড স্লাস প্রসেসটা মূলত আমরা এই ডেথ ফেজের স্টার্ট পর্যন্ত, এই পর্যন্ত রান করি আর কি। তখন এই যে টাইমটা, ল্যাগ ফেজ, লগ ফেজ এবং স্টেশনারি ফেজের এই যে টাইমটা, এই টাইমটাকে আমরা বলি ডিটেনশন টাইম। অর্থাৎ এই টাইমটুকু হচ্ছে আমরা প্রোভাইড করি এয়ারেশন ট্যাঙ্কে। ওকে, তো এখন চিন্তা করো, এই এয়ারেশন ট্যাঙ্ক থেকে যে ব্যাকটেরিয়া গুলো এখানে গেল এবং যে ব্যাকটেরিয়া গুলো এখান থেকে এই স্লাস জমা হয়েছে, সেই ব্যাকটেরিয়া কিন্তু এই ওয়েস্ট ওয়াটারকে সবকিছু চেনে, তাই না? তার জন্য কিন্তু ওয়েস্ট ওয়াটারকে কনজিউম করার জন্য আর ল্যাকটেজ লাগবে না। সে কিন্তু তার জন্য এই ল্যাকটেজের এই 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 যে টাইমটুকু, এই টাইমটুকুর কিন্তু আর প্রয়োজন নাই। আর সে অলরেডি এই অর্গানিক কন্টেন্ট কনজিউম করেছে, সে অলরেডি চিনে গিয়েছে। যখনই আমি এই ব্যাকটেরিয়াটাকে আবার এই ট্যাঙ্কের মধ্যে নিয়ে আসলাম, তার মানে সে কিন্তু নতুন করে যখন ওয়েস্ট ওয়াটার আসবে, আসার সাথে সাথে সে কিন্তু এটাকে কনজিউম করা শুরু করবে। সেই আবার এই এই লক ফেজ থেকে শুরু হবে, মানে গ্রোথ। তার ওই ল্যাক ফেজের যে ল্যাক টাইম, যেটা সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য, সেই টাইমটা কিন্তু তার আর লস হবে না। হবে কি, তো সেই এই টাইমটাকে লস করার জন্য এবং ডিটেনশন টাইমটাকে কমানোর জন্য আমরা হচ্ছে এই ক্লাসটাকে আবার রিটার্ন করছি। আমি বুঝাইতে পারছি তামিম? আচ্ছা, তো আসলে আমরা নেক্সট যাই। এই যে আমি যে কথাগুলো বললাম, এটাই হচ্ছে তোমার এখানে লেখা আছে আর কি, যে এই যে এয়ারেশন বেসিন বা এয়ারেশন ট্যাঙ্ক, ক্লারিফায়ার, সেডিমেন্টেশন ট্যাঙ্ক আর রিসাইকেল স্লাজ সিস্টেম। এখানে বলছে যে 20 to 50% স্লাজ হচ্ছে আমরা রিটার্ন করি প্রয়োজন অনুসারে। যে স্লাজটা ফাইনালি সেকেন্ডারি ক্লারিফায়ার জমা হয়, ডিপেন্ডিং অন দ্য সিস্টেম 20 থেকে 50% পর্যন্ত স্লাজ আমরা আবার রিটার্ন করি আর কি। এখন আসো, যেটা আমরা শুরুতে ডিফারেন্সের সময় বলছিলাম, যে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট সিস্টেমের, সরি, সাসপেন্ডেড গ্রোথ এবং অ্যাটাচ গ্রোথ বায়োলজিক্যাল ট্রিটমেন্ট সিস্টেমের পার্থক্য যখন পড়াচ্ছিলাম, তখন বলছিলাম যে সাসপেন্ডেড গ্রোথ সিস্টেমটা
রান করার জন্য অনেক স্কিল ম্যান পাওয়ারের দরকার, তাই না? তখন বলেছিলাম যে স্কিল ম্যান পাওয়ারের দরকার হচ্ছে, তার কারণটা হচ্ছে যে সাসপেন্ডেড গ্রোথ এমন কিছু প্যারামিটার আছে যেগুলো যদি প্রপারলি আমরা মেইনটেইন করতে না পারি, তাহলে এই প্রসেসটা প্রপারলি রান করবে না। সেই প্যারামিটার গুলো নিয়ে আমরা এখন ডিসকাস করবো। সাম ইম্পর্ট্যান্ট অপারেশনাল প্যারামিটার্স অফ দ্য অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস। অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস যদি পারফেক্টলি রান করতে হয় তাহলে কোন কোন প্যারামিটার গুলো প্রপারলি মেইনটেইন করতে হবে এবং কেন। প্রথম যে প্যারামিটার নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে নাম দেখো MLSS। হোয়াট ইজ MLSS? হ্যাঁ, MLSS মানে হচ্ছে মিক্সড লিকার সাসপেন্ডেড সলিডস। তোমরা যেমন আমাদের ট্যানারি ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রথম ল্যাব যেটা করছো, সেখানে টোটাল সলিড, সাসপেন্ডেড সলিড, ডিজলভ সলিড এগুলো বের করছো না সবাই? TSS, PSS, TDS, TS বের করেছো। তো যখন এয়ারেশন ট্যাঙ্কে, অর্থাৎ আমরা একটু আগে অ্যাকুরেট স্লাশ প্রসেসের তিনটা ট্যাঙ্ক দেখেছি না, একটা এয়ারেশন ট্যাঙ্ক, একটা হচ্ছে সেকেন্ডারি ক্লারিফায়ার ট্যাঙ্ক, আর একটা ট্যাঙ্ক এবং যেখান থেকে রিটার্ন স্লাশ সিস্টেম। ওই যে এয়ারেশন ট্যাঙ্ক যেটা, যার মধ্যে মূলত মিক্সিং এবং এয়ারেশনের প্রোভাইড করা লাগবে, এই ট্যাঙ্ক থেকে যদি তুমি কোনো একটু পানি তোলো, ওয়েস্ট ওয়াটার তোলো এবং তুলে তার সাসপেন্ডেড সলিড বের করো, তাহলে যেটা পাবা এটাকে আমরা বলছি মিক্সড লিকার সাসপেন্ডেড সলিড। এটার নাম মিক্সড লিকার সাসপেন্ডেড সলিড কেন? নর্মাল সাসপেন্ডেড সলিড না কেন? নর্মাল যে কোনো ওয়াটার নিয়ে তুমি সাসপেন্ডেড সলিড বের করলে তোমরা সাসপেন্ডেড সলিডই বলবো। সাসপেন্ডেড সলিড বের করা মানে কি? এটাকে ফিল্টার করো, ফিল্টার করে প্রথমে ফিল্টার পেপারের ইনিশিয়াল ওয়েট নাও, ড্রাই হয়ে যাওয়ার পরে ফিল্টার পেপারের ওয়েট নাও, দুই ওয়েটের পার্থক্যটা হচ্ছে সাসপেন্ডেড সলিড, এবার এটাকে মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করো, তাই না? তোমরা যেটা করেছো। তো এই কাজটা আমরা যদি সাসপেন্ডেড সলিড, যদি এই কাজটা বা এই টেস্টটা যদি আমি এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে করি অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেসের, তখন আমরা এটার নাম দিব হচ্ছে মিক্সড লিকার সাসপেন্ডেড সলিডস। মিক্সড লিকার কেন নাম দিচ্ছি? কারণ এই যে এয়ারেশন ট্যাঙ্ক, আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম, যে এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে প্রাইমারি এফ্লুয়েন্ট আসতেছে, প্লাস এর মধ্যে ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়ার সাথে এসে প্রাইমারি এফ্লুয়েন্টের মিক্সিংটা হচ্ছে, হওয়ার পরে এই ব্যাকটেরিয়াটা প্রচুর পরিমাণে অর্গানিক কন্টেন্টকে খাচ্ছে এবং ব্যাকটেরিয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়া মানে কি? ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়া মানেই হচ্ছে যে ক্লাস বাড়া বা হচ্ছে সাসপেন্ডেড সলিড বাড়া। কারণ ব্যাকটেরিয়া তো ভেরি থিন সাসপেন্ডেড ম্যাটার, মানে ক্ষুদ্র সাসপেন্ডেড পার্টিকেল। ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়া মানে সাসপেন্ডেড সলিডের পরিমাণ বাড়া। তার মানে এই যে এয়ারেশন ট্যাঙ্ক, এর মধ্যে যেহেতু ওয়েস্ট ওয়াটারও আছে এবং ব্যাকটেরিয়াও আছে এবং এই দুটো মিক্সিং ঘটছে, এই জন্য এটাকে বলা হচ্ছে মিক্সড লিকার। আর সাসপেন্ডেড সলিডস, এটার সাসপেন্ডেড সলিডস মানেই হচ্ছে ব্যাকটেরিয়াটা। তার মানে MLSS বা মিক্সড লিকার সাসপেন্ডেড সলিড বলতে আমরা মূলত নির্দেশ করি হচ্ছে একটা এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে কি কি পরিমাণ ব্যাকটেরিয়া আছে। যদিও MLSS দিয়ে পুরোপুরি ব্যাকটেরিয়া বোঝা যায় না, কারণ ওই পানির মধ্যে ওই ওয়েস্ট ওয়াটারের মধ্যে তো আর অন্যান্য সাসপেন্ডেড সলিডসও থাকতে পারে। তো MLSS বললে ওই পানির মধ্যে বাই ডিফল্ট সাসপেন্ডেড সলিডস প্লাস এই যে ব্যাকটেরিয়া সবকিছুর একসাথে কাউন্টিংটা বোঝায়। ওকে, তাহলে মিক্সড লিকার সাসপেন্ডেড সলিডস টা দিয়ে আমরা মূলত একটা এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে, অ্যাকুরেট স্লাশ এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে কেমন পরিমাণ ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে এই সম্পর্কে একটা ধারণা পাই। ধরো প্রথম দিন আমি ধরো সাপোজ একটা ট্রিটমেন্ট প্রসেস তুমি 4 দিন ধরে করবা। ওকে, প্রথম দিন দেখলা যে MLSS আছে 200 মিলিগ্রাম পার লিটার, দ্বিতীয় দিন দেখলা MLSS আছে 800 মিলিগ্রাম পার লিটার, তৃতীয় দিন দেখলা MLSS 1200 মিলিগ্রাম পার লিটার, চতুর্থ দিন 1800। তার মানে প্রতিদিন সাসপেন্ডেড সলিড বাড়তেছে। তাহলে কিভাবে বাড়তেছে? তখন তুমি বুঝবা যে হ্যাঁ, প্রত্যেকদিন যেহেতু আমার ব্যাকটেরিয়াটা গ্রো হচ্ছে, অধিক পরিমাণে ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে এবং এই ব্যাকটেরিয়াটা সাসপেন্ডেড সলিড, তার মানে ব্যাকটেরিয়ার পরিমাণ আমার বাড়তেছে, তার মানে আমার প্রসেসটা ঠিক আছে। ওকে, তো এটাকে আমরা বলছি MLSS। MLSS বা মিক্সড লিকার সাসপেন্ডেড সলিডস একটা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসের গুরুত্বটা কি এখানে আমরা দেখাইছি, যে যদি MLSS টু হাই হয়ে যায়, তাই না? ধরো একটা প্রসেসের MLSS এর বা মিক্সড লিকার সাসপেন্ডেড সলিডস এর একটা স্ট্যান্ডার্ড লিমিট হচ্ছে 2000 থেকে 4000 মিলিগ্রাম পার লিটার। হ্যাঁ, 2K থেকে 4K মিলিগ্রাম পার লিটার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। যদি কোনো একটা
বায়োলজিক্যাল ট্রিটমেন্টের এয়ারেশন ট্যাঙ্ক থেকে তুমি একটু পানি নিয়ে সাসপেন্ডেড সলিড বের করে দেখো 2000 থেকে 4000 মিলিগ্রাম পার লিটারের মধ্যে আছে, তখন তুমি বুঝবো যে হ্যাঁ আমার প্রসেসটা প্রপারলি রান করতেছে, ঠিক আছে, এখানে আর কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। বাট যদি এর থেকে কম হয় বা বেশি হয় তখন আমরা কি বুঝবো আসলে, সেটাই এখানে বলার চেষ্টা করেছি যে ইফ এমএলএসএস কন্টেন্ট টু হাই, অর্থাৎ সাসপেন্ডেড সলিড তুমি বের করে দেখলে 8000 হয়ে গেছে, 10,000 হয়ে গেছে, এর মানে কি? মানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া হয়েছে, এটা বুঝতে পারছি, কারণ এমএলএসএস দিয়ে আমরা আসলে ব্যাকটেরিয়াকেই বুঝছি। মানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া হয়ে গেছে এই পানির মধ্যে। প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া হয়ে যাওয়া মানে কি? মানে পানি তো ওইটুকু, আর প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া হয়েছে এবং তার সবাই সাসপেনশনে আছে, তার মানে কি ব্যাকটেরিয়া, যদি ব্যাকটেরিয়া সাইজটা বড় হতো তাহলে ব্যাকটেরিয়া তলায় পড়ে যেত। কিন্তু আর আমার আমি তো আর এমএলএসএস আমি যখন সাসপেনশন নিয়ে টেস্ট করতাম সাসপেন্ডেড সলিড, তাকে তো পেতাম না, তার সাথে তলানি পড়ে যেত, আগে থেকেই সাসপেন্ডেড হয়ে যেত। তো আমি তাকে বের করতে পারছি মানে কি এই সমস্ত পার্টিকেলটা প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া হয়েছে এবং তারা ভেরি খুবই সূক্ষ্ম বা খুবই ক্ষুদ্র পার্টিকেল সাইজের ব্যাকটেরিয়া। তার মানে কি ক্ষুদ্র সাইজের ব্যাকটেরিয়া হওয়া মানে হচ্ছে যে এটাকে এই কনসেপ্টটাকে আমরা বলি স্লাজ বাল্কিং, অর্থাৎ কোনো সিস্টেমে যদি প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া তৈরি হয় এবং ব্যাকটেরিয়া যদি খুব ক্ষুদ্র পার্টিকেল সাইজের ব্যাকটেরিয়া হয়, ইজিলি সেটেলেবল না হয়, তখন আমরা বলি স্লাজ বাল্কিং। এটা হলে কি হবে, যখন প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকবে তখন পানির মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ডিও আছে বা ডিজলভ অক্সিজেন আছে। আমার যে ডিজলভ অক্সিজেন যেটা আমি দিচ্ছি, কন্টিনিউয়াস সাপ্লাই দিচ্ছি, ওটা তো ব্যাকটেরিয়ার সাথে সাথে কনজিউম করে ফেলছে। তো এই সাথে সাথে ব্যাকটেরিয়াটা কনজিউম করে ফেলার কারণে ডিওটা ড্রপ করতেছে, ডিও আবার কমে যাচ্ছে, আবার নতুন করে, মানে কন্টিনিউয়াসলি আমাকে ডিও দিতে হচ্ছে। এখন আমার যে ইলেকট্রিক, এখন আমার যে ডিও বা আমি যে অক্সিজেনটা দিব, এটা তো মেশিনের মাধ্যমে দিচ্ছি কারেন্টের সাহায্যে, প্রচুর পরিমাণে কারেন্ট এখানে খরচ হবে, তাই না? তাহলে সারাদিন আমি একবার মেশিনটা চালাতাম ইয়ে দেওয়ার জন্য, অক্সিজেন দেওয়ার জন্য, এখন হয়তো আমার কন্টিনিউয়াসলি রাখতে হচ্ছে অক্সিজেন দেওয়ার জন্য। এটা একটা একদম মানে ইলেকট্রিসিটির ওয়েস্টেজ হয়ে যাচ্ছে আর কি, এবং অর্গানিক ম্যাটারও প্রপারলি ডিগ্রেড হচ্ছে না। সেকেন্ড যেটা আমরা দেখলাম, যদি এটা কন্টেন্টটা খুব লো হয় তখন কি হবে, খুব কম হয়ে যায় আর কি। হ্যাঁ, কম হয়ে যাওয়ার মানে কি, হয়তো যদি 1000 হয়, 1200 হয়, তার মানে কি? তার মানে হচ্ছে প্রপার ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে না, অর্থাৎ ব্যাকটেরিয়াই তো হচ্ছে মেইনলি অর্গানিক কন্টেন্ট কনজিউম করবে। যদি প্রপার সংখ্যক ব্যাকটেরিয়া সেখানে না তৈরি হয়, তার মানে তো প্রপারলি অর্গানিক কন্টেন্ট কনজিউম হবে না। হয়তো আমি আমি যে আমাদের এফিসিয়েন্সি চিন্তা করছিলাম যে হ্যাঁ আমার হচ্ছে 80% অর্গানিক কন্টেন্টকে কনজিউম করবে, সেটা হয়তো দেখা গেল 40% কনজিউম বা 50% অর্গানিক কন্টেন্ট কনজিউম হয়, বাকিটা ইন্ট্যাক্ট থেকে যাবে। তো এই হচ্ছে একটা বড় প্রবলেম। যদি আমার এমএলএসএস, যদি আমি একটা আমার এয়ারেশন ট্যাঙ্কে এমএলএসএস মেপে আমি বুঝতে পারবো যে আমার ট্রিটমেন্ট প্লান্টের বা আমার ট্রিটমেন্ট প্রসেসের এফিসিয়েন্সিকে সম্পর্কে ধারণা পাবো, যেটা কি প্রপারলি রান করতেছে কিনা। যদি বেশি হয়ে যায় তো স্লাশ বাল্কিং, এখানে আমার প্রচুর অক্সিজেন সাপ্লাই দিতে হবে বা ইলেকট্রিসিটি লস হবে। যদি কম হয়ে যায় তাহলে বুঝবো যে আমার এখানে ঠিক মতো ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে না, মানে ঠিক মতো অর্গানিক কন্টেন্ট কনজিউম হচ্ছে না। ওকে, সেকেন্ড যে অপারেশনাল প্যারামিটার নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে MLVSS, মিক্সড লিকার ভোলাটাইল সাসপেন্ডেড সলিডস। ভোলাটাইল সাসপেন্ডেড সলিডসটা কি? আমরা নর্মালি সলিডস যদি পড়ি টোটাল সলিডস, তাই না? টোটাল সলিডস দুই প্রকার, একটাকে আমরা বলি TSS, এটা হচ্ছে সাসপেন্ডেড সলিডস, আর একটাকে বলি TVS, TDS, ডিজলভ সলিড। ওকে, তো এই টোটাল সলিডস যেটা, সরি ডিজলভ সলিডস যেটা বা সাসপেন্ডেড সলিডস যেটাই হোক না কেন, এই সলিডস গুলোর মধ্যে যদি আমি বের করতে চাই যে আমার কি পরিমাণ ইনঅর্গানিক সলিডস আছে একটা ওয়েস্ট ওয়াটারের মধ্যে বা অর্গানিক সলিডস আছে, সেই মেজারমেন্টটাকে আমরা বলি হচ্ছে, সেটাও করতে পারি। সেইটাকে আসলে দুই প্রকার, আমার টোটাল সলিডস হচ্ছে টোটাল ভিএস ভোলাটাইল সলিডস প্লাস টোটাল FS ফিক্সড সলিডস। ভোলাটাইল সলিডস একটা এক ধরনের জিনিস, আর একটা প্যারামিটার ফিক্সড সলিডস একটা প্যারামিটার, দুইটা মিলে টোটাল সলিডস হচ্ছে। টোটাল সলিডসকেও দুইভাবে আমরা মেজার করতে পারি, একটা হচ্ছে সাসপেন্ডেড সলিডস আর ডিজলভ সলিডস নেবে। আর তুমি যদি বলতে আরো স্পেসিফিক হও, তুমি জানতে চাচ্ছ যে তোমার ওয়েস্ট ওয়াটারের মধ্যে বা তোমার ওয়াটারের মধ্যে কি পরিমাণ ভোলাটাইল সলিডস আছে, ওয়েস্ট ওয়াটারের মধ্যে না,
মানে তোমার সাসপেন্ডেড সলিডস এর মধ্যে এবং টিডিএস এর মধ্যে টোটাল সাসপেন্ডেড সলিডস, টিএস না লিখে আমি সাসপেন্ডেড সলিড লিখি অথবা টিডিএস লিখি। ওকে, তোমার সাসপেন্ডেড সলিডস এর মধ্যে কি পরিমাণ ভোলাটাইল আছে আর কি পরিমাণ মানে কি পরিমাণ অর্গানিক আছে কি পরিমাণ ইনঅর্গানিক আছে, অথবা তোমাদের টোটাল ডিজলভ সলিডস, এই ডিজলভ সলিডস এর মধ্যে কি পরিমাণ অর্গানিক ডিজলভ সলিড আছে কি পরিমাণ ইনঅর্গানিক ডিজলভ সলিডস আছে, এটা আমরা বের করতে পারি। তো সেই প্যারামিটার গুলোকে নাম হচ্ছে, এটাকে অর্গানিক সলিডস এর নাম হচ্ছে টিভিএস বা ভোলাটাইল সলিডস, আর ইনঅর্গানিক সলিডস এর নাম হচ্ছে টিএফএস বা ফিক্স সলিডস। MLVS আছে, ভি যেহেতু ভোলাটাইল আছে তার মানে এটা হচ্ছে অর্গানিক সলিডস। তার মানে এখানে বলা হয়েছে যে আমাদের যে MLSS একটু আগে আমরা দেখে আসলাম, মিক্স লিকার সাসপেন্ডেড সলিডস, তাহলে আমার এই সাসপেন্ডেড সলিডস এর মধ্যে অর্থাৎ আমার এয়ারেশন ট্যাঙ্কে যে সাসপেন্ডেড সলিডসটা আছে, এই সাসপেন্ডেড সলিডস এর মধ্যে কি পরিমাণ অর্গানিক সলিডস আছে। তার মানে আমরা কি বললাম যে এয়ারেশন ট্যাঙ্কে সাসপেন্ডেড সলিড বলতে মূলত আমরা ব্যাকটেরিয়াকে বুঝতেছি, তাই না? আমরা এয়ারেশন ট্যাঙ্কে MLSS প্যারামিটার দিয়ে মূলত তার মধ্যে কি পরিমাণ ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে এই ইনফরমেশনটা আমরা নেওয়ার চেষ্টা করি। কিন্তু অ্যাকচুয়ালি MLSS দিয়ে তো ব্যাকটেরিয়াকে বোঝায় না, কারণ ওই যে ওয়েস্ট ওয়াটার, ওই ওয়েস্ট ওয়াটারের মধ্যেও তো অন্য অন্য সাসপেন্ডেড ম্যাটেরিয়াল থাকতে পারে, সেগুলোও তো MLSS এর মধ্যে কাউন্ট হয়ে যাবে, তাই না? স্পেসিফিক্যালি কি পরিমাণ ব্যাকটেরিয়া আছে এটা যদি আমি জানতে চাই, তাহলে আমাকে জানতে হবে যে ওই সাসপেন্ডেড সলিডস এর মধ্যে অর্গানিক পার্ট কতটুকু। অর্গানিক পার্ট যারা, তারাই তো মূলত ব্যাকটেরিয়া, মোস্টলি তারাই ব্যাকটেরিয়া। তো সেইটা মেজার করার পদ্ধতিটাকে বলা হচ্ছে MLVSS, অর্থাৎ MLSS এর মধ্যে কতটুকু MLVSS আছে আর সাসপেন্ডেড সলিডস এর মধ্যে কতটুকু অর্গানিক সলিডস আছে, এইটা বের করার পদ্ধতিটা হচ্ছে MLVSS। এটা আমরা কিভাবে করি, সাসপেন্ডেড সলিডকে নিয়ে আমরা 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে মাকফিল ফার্নেসে হিট দিই। হিট দেওয়ার পরে কি হয়, ইনঅর্গানিকটা পুড়ে থাকে, ইনঅর্গানিকটা হচ্ছে পড়ে থাকে, আর অর্গানিকটা হচ্ছে পুড়ে যায়, কার্বন ডাইঅক্সাইড হয়ে পুড়ে যায়। যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ফিক্স সলিডস। এটা টোটাল সলিডস থেকে ফিক্স সলিডসটা বাদ দিলে হচ্ছে আমরা ভোলাটাইল বা অর্গানিক সলিডস পাই। এভাবে আমরা ল্যাবরেটরিতে মেজার করতে পারি। তার মানে আমরা যদি সংক্ষেপে বলার চেষ্টা করি যে MLSS-টা হচ্ছে যে একটা এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে কি পরিমাণ সলিড, টোটাল সাসপেন্ডেড সলিডস কি পরিমাণ আছে, যেটা থেকে আমি ওই ট্যাঙ্কের মধ্যে ব্যাকটেরিয়ার পরিমাণ বা ব্যাকটেরিয়ার সংখ্যা পরিমাণ নিয়ে আমি একটা আইডিয়া পাই। বাট অ্যাকচুয়ালি আসলেই কতটুকু ব্যাকটেরিয়া আছে এটা যদি প্রপার ইনফরমেশন পেতে চাই, তখন আমাকে MLVSS টেস্ট করতে হয়, অর্থাৎ ওই সাসপেন্ডেড সলিডস এর মধ্যে কতটুকু অর্গানিক সলিডস আছে। ওকে, তো নর্মালি একটা স্ট্যান্ডার্ড হচ্ছে যে MLVSS-টা হবে 80% অফ MLSS, অর্থাৎ টোটাল যে সাসপেন্ডেড সলিডস তার যদি 80% বা তার বেশি পরিমাণ MLVSS হয়, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমার ট্যাঙ্কটা পারফেক্টলি শুধু ব্যাকটেরিয়াই আছে, ব্যাকটেরিয়া শুধু অর্গানিক কন্টেন্ট আসবে আর ব্যাকটেরিয়া শুধু তারে খাওয়া শুরু করে দিবে। এই প্যারামিটারটার নাম হচ্ছে MLVSS। এনি কোশ্চেন? আচ্ছা, নেক্সট যে প্যারামিটার নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে SRT বা SRT মানে হচ্ছে সলিডস রিটেনশন টাইম বা মিন সেল রেসিডেন্স টাইম বা স্লাজ এস, তিনটা যে একই প্যারামিটার, যে নামে আমরা ডাকি না কেন, সলিড রিটেনশন টাইম বা মিন সেল রেসিডেন্স টাইম বা স্লাজ এস, এটার মানে হচ্ছে কি যে কত টাইমে এই অ্যাক্টিভেটেড স্লাজটা কোথায় আছে, রিঅ্যাক্টরের মধ্যে আছে, তাই না? ওকে, সরি। তার মানে এটা এটা মানে কি, এটা মানে আমরা যদি একটু আগের ছবিটায় যাই, এই যে এ হচ্ছে আমাদের একটা কনভেনশনাল অ্যাক্টিভেটেড স্লাজ, তাই না? সিস্টেম তোমরা দেখতে পাচ্ছ। এখানে ঘটনাটা কি ঘটছে, এখানে ওয়েস্ট ওয়াটার আসতেছে, এখানে ব্যাকটেরিয়ার কন্ট্যাক্ট এসে আসতেছে, তারপরে সেখান থেকে নিয়ে আমি সেকেন্ডারি ক্লারিফায়ারে যাচ্ছি, যাওয়ার পরে এটা এখান থেকে ফেলে দিলাম, এফ্লুয়েন্ট চলে গেল এখান থেকে একটা অংশ স্লাজ নিচে পড়ে গেল, বা বাকিটা অংশ এই ফিরে গেল। তার মানে
আমার এই পুরো সিস্টেমের মধ্যে, এই পুরো রিঅ্যাক্টরের মধ্যে এয়ারেশন ট্যাঙ্ক থেকে শুরু করে সেকেন্ডারি সিস্টেম, এখান থেকে আবার ফিরে আসা, এখান থেকে কিছুটা বের হয়ে যায়, এই পুরো টাইমটা কত সময় লাগবে? আর এই ব্যাকটেরিয়াটাই পুরো সিস্টেমের মধ্যে কত সময় সে ট্রাভেল করলো, কত সময় সে থাকলো, তার এখান থেকে ওয়েস্ট হয়ে যাওয়ার আগ পর্যন্ত, বা এই এফ্লুয়েন্টের মাধ্যমে, কারণ এই পানির সাথেও তো কিছু পরিমাণ ব্যাকটেরিয়া চলে যাবে, তো এই স্লাজের মাধ্যমে ওয়েস্ট হয়ে যাওয়া বা পানির মাধ্যমে এফ্লুয়েন্টের সাথে ওয়েস্ট হয়ে যাওয়ার আগ পর্যন্ত সিস্টেমের মধ্যে ব্যাকটেরিয়া কত সময় থাকছে, এটার নামই হচ্ছে মিন সেল রেসিডেন্স টাইম, বা যেটাকে আমরা বলি সলিড রিটেনশন টাইম বা স্লাজেস। এটা আসলে কিভাবে আমরা ক্যালকুলেট করি বা বের করি এটা একটু দেখি। এখানে দেখো, এটা বলা হচ্ছে যে স্লাজেস মানে হচ্ছে, দেখো ভি এক্স ডিভাইডেড বাই কিউ ডাব্লিউ এক্স ডাব্লিউ আর কিউ ই এক্স সি, এটা হচ্ছে সূত্র। ভি মানে ভলিউম অফ দ্য ট্যাঙ্ক, এক্স মানে হচ্ছে সাসপেন্ডেড সলিডস। হ্যাঁ, আমরা একটু আগে যেটা এমএলএসএস আমরা পড়লাম, সাসপেন্ডেড সলিডস ইন দ্য ট্যাঙ্ক, তাই না? ভি মানে হচ্ছে ভলিউম, মানে তোমার ট্যাঙ্ক, টোটাল এয়ারেশন ট্যাঙ্কের ভলিউম কত, আর এক্স হচ্ছে তার মধ্যে সাসপেন্ডেড সলিডস কি পরিমাণ আছে। সাসপেন্ডেড সলিডস মানে আমরা বললাম যে ব্যাকটেরিয়া, তার মানে টোটাল এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে টোটাল কি পরিমাণ ব্যাকটেরিয়া আছে, ডিভাইডেড বাই কিউ ডাব্লিউ এক্স ডাব্লিউ। কিউ ডাব্লিউ মানে ফ্লো রেট ওয়েস্ট স্লাজের, ওই যে বললাম ওই যে আমাদের এয়ারেশন ট্যাঙ্ক থেকে কিছু কিছু স্লাজটা ওয়েস্ট হয়ে যাচ্ছে না, ওয়েস্ট অ্যাক্টিভেটেড স্লাজ, ফ্লো রেট মানে কি পরিমাণ স্লাজটা বের হয়ে যাচ্ছে, এবং এক্স ডাব্লিউ, এবং সেই স্লাজের মধ্যে এমএলএসএস কন্টেন্ট কতটুকু আছে, এটা হচ্ছে এটা হচ্ছে যে কি পরিমাণ স্লাজটা বের হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে কিউই এক্সি, কিউই মানে হচ্ছে যে এখান থেকে কিছু পানি তো এফ্লুয়েন্ট আকারে ট্রিটেড ওয়াটার চলে যাচ্ছে, অর্থাৎ আমার যে সেকেন্ডারি ক্লারিফায়ার, একটা সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে একটা অংশ স্লাগ হচ্ছে ওয়েস্ট হয়ে যাচ্ছে, আর একটা তো আমি ট্যাঙ্কে নিয়ে যাচ্ছি, আর একটা স্লাগ হচ্ছে ওয়েস্ট হচ্ছে ওয়েস্ট ওয়াটারের সাথে, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট ওয়াটারের সাথেও কিছু পরিমাণ ব্যাকটেরিয়া, খুবই অল্প পরিমাণ হলেও ব্যাকটেরিয়া যাচ্ছে। তাহলে এই যে পানি, এই যে ব্যাকটেরিয়াটা বের হচ্ছে, এখানে কি পরিমাণ পানি বের হচ্ছে, ফ্লোরেট কিউই, এবং এক্সি মানে হচ্ছে তার সাথে কি পরিমাণ এমএলএসএস আছে, এটা এক্সি। আর এটা কি পরিমাণ স্লাসটা এখান থেকে ওয়েস্ট হচ্ছে, এটা কিউ ডাব্লিউ, এবং এক্স ডাব্লিউ হচ্ছে এখান থেকে কি পরিমাণ যে পানিটা বের হচ্ছে বা স্লাসটা বের হচ্ছে, তার মধ্যে সাসপেন্ডেড সলিডস কি পরিমাণ আছে। এই রেশিওটাকে আমরা বলছি থেটা সি বা মিন সেল রেসিডেন্স টাইম। তার মানে হচ্ছে যে পুরো সিস্টেমটা ত্যাগ করার আগ পর্যন্ত কত সময়টা আমার ট্যাঙ্কের মধ্যে থাকছে আর কি। এটাকে বলছি আমরা স্লাজ এস বা এসআরটি বা এমসি আরটি আর কি। এইটার আসলে বায়োলজিক্যাল ট্রিটমেন্টে এটা রোল কি বা এটার ইম্পর্টেন্সটা কি, সিগনিফিকেন্সটা কি? দেখো, স্লাজ এজ হচ্ছে 3 থেকে 15 দিন, যদিও এটা ডিপেন্ড করে হচ্ছে অনেক কিছু ফ্যাক্টরের উপর, টেম্পারেচারের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, বাট অন অ্যাভারেজ 3 থেকে 15 দিন হচ্ছে একটা পারফেক্ট স্লাজ এজ। অর্থাৎ মিনিমাম তুমি 3 দিন পুরো সিস্টেমটা রাখার পরে 3 দিন পরে হচ্ছে তুমি স্লাজটাকে বের করে দাও, অর্ধেকে ফিরে নিয়ে আসো, অথবা কখনো 15 দিন। 15 দিন পরে তুমি হচ্ছে ওই পানিটাকে এফ্লুয়েন্টে ছাড়তে পারবা, বা 3 দিন পরে এফ্লুয়েন্ট 3 দিন পর্যন্ত ট্যাঙ্কের মধ্যে থাকবে আর কি। তো এটাকে বলছি আমরা স্লাজেস। এটা না হলে কি হবে আর কি, কম সময় হয় কি হবে, বেশি হয়ে গেলে কি হবে, যদি আমি সময়টা কম দিই, তাই না, 3 দিনের কম রাখি, 2 দিন বা 1 দিন পরে দিয়ে দিলাম, তাহলে কি হবে? তাহলে বলছে যে লাইট, ফ্লাফি এবং বায়ুয়ান ফ্লো, অর্থাৎ তখন যে ব্যাকটেরিয়াটা তৈরি হবে, ব্যাকটেরিয়া আমরা এখানে কিন্তু মেইনলি ব্যাকটেরিয়ার কনসেপ্টে সবকিছু চিন্তা করছি, কারণ ব্যাকটেরিয়া যত বেশি ব্যাকটেরিয়া গ্রো হবে এবং হেলদি ব্যাকটেরিয়া হবে, সেকেন্ডারি ক্লারিফায়ারে তারা কিন্তু খুব সহজেই সেডিমেন্ট করে আলাদা করতে পারবে। বাট এটা যদি লাইট হয়, ফ্লাফি হয়, ফাঁপা ফাঁপা হয়, ছোট ক্ষুদ্র ব্যাকটেরিয়া হয়, তাহলে কিন্তু ওরা ইজিলি সেডিমেন্ট করবে না, এটা কিন্তু এফ্লুয়েন্টের সাথে ওই ব্যাকটেরিয়াটা ম্যাক্সিমাম বের হয়ে চলে যাবে, তো আলটিমেটলি কোনো ট্রিটমেন্টের লাভ হলো না। স্লাজেস কম দিলে এই প্রবলেমটা হবে, যে স্লাজটা যে ব্যাকটেরিয়াটা তৈরি হবে, ব্যাকটেরিয়াটা হবে খুবই লাইট ওয়েট, খুবই ফ্লাফি, বায়ুয়ান টাইপের। আর হাই স্লাজেস দিই 15 দিনের থেকে 20 দিন 25 দিনের পর্যন্ত দিলাম আর কি, তাহলে তাহলে এটা টু মেনি সলিডস, হ্যাঁ, ডার্কার অ্যান্ড গ্রানিউলার স্লাজ তৈরি হবে, এটাকে বলা হচ্ছে পিন ফ্লক। তার মানে যদি আমি স্লাজেসটা অনেক বেশি দিয়ে ফেলি, 15 দিনের জায়গায় 16 দিন পর্যন্ত তখন রেখে দিলাম, 17 দিন রেখে দিলাম, তার মানে কি হবে, খাবার টাবার তো অলমোস্ট শেষ হয়ে গেছে, এখন ব্যাকটেরিয়া নিজেরা নিজেদেরকে খাওয়া শুরু করে দিয়েছে,
এন্ডোজেনাস ডিকে যেটাকে বলা হয়, সেখানে ব্যাকটেরিয়ার সংখ্যা খুব কমে গেছে। অসংখ্য ব্যাকটেরিয়া, যেহেতু ম্যাক্সিমামই ব্যাকটেরিয়া খেয়ে ফেলছে, যারা শক্তিশালী ব্যাকটেরিয়া তারা বেঁচে আছে, বেঁচে বেঁচে একটা বড় বড় একটা ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেছে। এবং সেগুলো হচ্ছে, সেগুলো বলে পিনফ্লক, তো অনেক বড় ব্যাকটেরিয়া, এবং সেটার সাথে সাথে তলানি পড়ে থাকছে। এবার এই পানিটা ফেলে দেওয়ার পরে যখন তুমি নতুন ওয়েস্ট ওয়াটারটা আনছো, তখন ওই যে বড় বড় ব্যাকটেরিয়া সেগুলো তখন তলানি এয়ারেশন ট্যাঙ্কের নিচে পড়ে আছে। সেগুলো তো আর এসে ওই এয়ারেশন ট্যাঙ্কে প্রপারলি সে অর্গানিক কন্টেন্ট কনজিউম করতে পারছে না। তো এর একটা বড় প্রবলেম হচ্ছে যদি স্লাবেজ তুমি অনেক বেশি দিয়ে দাও। তো সেই জন্য এটা মোটামুটি 3 থেকে 15 দিন হচ্ছে স্ট্যান্ডার্ড। তবে এটা ডিপেন্ড করে হচ্ছে টেম্পারেচারের উপরে, খুবই ডিপেন্ড করে। যে নর্মালি যদি আমাদের 18 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়, তাহলে মোটামুটি এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার রেঞ্জ। এখানে তুমি 3 দিন পর্যন্ত রাখতে পারো। বা টেম্পারেচার যদি কম হয়, 10 ডিগ্রি বা আরো কম হয়, তাহলে স্লাবেজটা একটু বেশি দিতে হবে। কারণ কম টেম্পারেচার হলে ব্যাকটেরিয়া আসলে প্রপারলি ফিডিং এ প্রবলেম হয়, ঠিক মতো সে মানে ওই যে বললাম যে মুভমেন্ট প্রপারলি হয় না। সে তো খাবারের সাথে আগে কন্ট্যাক্টে আসতে হবে, তারপরে না খাবার খাবে, কিন্তু একটা মুভমেন্ট দরকার। এই মুভমেন্টটা কম টেম্পারেচারে স্লোথ হয়ে যায়। টেম্পারেচার কম থাকলে একটু বেশি সময় স্লাবেজ দিতে হয়। আর টেম্পারেচার যদি বেশি থাকে, 18 থেকে 25 বা 30 হলে 3 দিন দিলেই এনাফ হয়। তো এটা হচ্ছে আমাদের স্লাজ এজ। নেক্সট আমরা ফুড টু মাইক্রো অর্গানিজম রেশিও। এটা আরেকটা বায়োলজিক্যাল ট্রিটমেন্টের খুবই ইম্পর্ট্যান্ট প্যারামিটার, ফুড টু মাইক্রো অর্গানিজম রেশিও। ফুড মানে কি? এখানে ফুড মানে বিওডি, যেটা তুমি হচ্ছে ওয়েস্ট ওয়াটারের সাথে তুমি দিচ্ছ। আর মাইক্রো অর্গানিজম মানে হচ্ছে এমএলএসএস বা এমএলবিএসএস যাই বলো, যেটা হচ্ছে এয়ারেশন ট্যাঙ্কে আছে। এটাকে বলছি ফুড টু মাইক্রোবিয়াল রেশিও। এটা হচ্ছে গ্রোথ কার্ভের সাথে খুবই ইম্পর্ট্যান্ট। আমরা একটু যদি গ্রোথ কার্ভটা দেখি তাহলে বুঝতে পারবো আর কি। সরি, এই যেটা গ্রোথ কার্ভ আমি একটু আগে বলছিলাম যে সাপোজ এটা হচ্ছে ল্যাগ ফেজ, এটা স্টেশনারি ফেজ বা লগ ফেজ, এটা স্টেশনারি ফেজ, এবং এটা হচ্ছে ডেথ ফেজ, তাই না? এখন দেখো, যখন ব্যাকটেরিয়া ল্যাগ ফেজে থাকে, তাই না, অর্থাৎ সে আহ, মোটামুটি মানায় নিচ্ছে পরিবেশের সাথে, ফুডের সাথে, খাবারের সাথে, সে আস্তে আস্তে মানায় নেওয়ার চেষ্টা চেষ্টা করছে আর কি। তো সেখানে আসলে আলটিমেটলি কোনো ট্রিটমেন্টটা এখানে হবে না, কিছুই হবে না, সে খাওয়া শুরু করেছে। যখন ব্যাকটেরিয়া লগ ফেজে থাকবে বা এক্সপোনেনশিয়াল গ্রোথ ফেজে থাকবে, তখন ফুড টু মাইক্রো অর্গানিজম রেশিও হবে হচ্ছে 1, তাই না? ফুড টু মাস রেশিও বা ফুড টু মাইক্রো অর্গানিজম রেশিও, তার মানে 1। তার মানে প্রচুর পরিমাণে ফুড এখানে থাকতে হবে, ব্যাকটেরিয়া সেই ফুডটা খাওয়া শুরু করবে এবং তার গ্রোথ অ্যান্ড মাল্টিপ্লিকেশন হবে। যখন এই ফুড টু মাইক্রো অর্গানিজম রেশিওটা 0.2 to 0.4-এ চলে আসবে, তাই না? 0.2 to 0.4 মানে কি? ফুড কমে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? ভ্যালুটা 1 থেকে কমে যাওয়া মানে কি? আস্তে আস্তে ফুডটা কমে যাবে। যখন ফুড আস্তে আস্তে কমা শুরু হবে, তখন কি ব্যাকটেরিয়া তো প্রপার গ্রোথ হতে পারবে না, কিছু ব্যাকটেরিয়া মারা যাবে, কিছু ব্যাকটেরিয়া গ্রোথ হবে, এরকম চলতে থাকবে। এটাকে বলি আমরা স্টেশনারি ফেজ। আর ডেথ ফেজ, যখন ফুড টু মাস রেশিওটা 0.05 হয়ে যাবে, একদমই ফুড কমে গেল, তখন আসলে ব্যাকটেরিয়া মারা যাবে আর কি। তাহলে আমি যদি আমার যে কোনো একটা নির্দিষ্ট সময়ে আমি আমার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট ট্যাঙ্ক থেকে বা প্ল্যান্ট থেকে যদি পানি নিয়ে তার ফুড টু মাস রেশিও বের করি, তখন আমি বুঝতে পারবো যে এখন আমার ব্যাকটেরিয়াটা কোন গ্রোথ ফেজে আছে। তো সাধারণত নর্মালি আমরা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসটা স্টেশনারি ফেজ পর্যন্ত, এই স্টেশনারি ফেজ পর্যন্ত আমরা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসটা প্রেফার করি। কারণ এরপর যদি ডেথ ফেজ মানে কি, ব্যাকটেরিয়া মারা যায়, মারা গেলে তো লাভ নেই, আমাকে ব্যাকটেরিয়া মারা যাবে না, কারণ আমরা এই মূল ট্রিটমেন্টের কাজটাই ব্যাকটেরিয়া করবে, তাকে তো সার্ভাইভ বাঁচায় রাখতে হবে আর কি। আবার যদি আমি শুধুমাত্র এক্সপোনেনশিয়াল বা লগ ফেজে করে ছেড়ে দিই, তাহলে কিন্তু আমার সব অর্গানিক কন্টেন্ট কনজিউম হলো না। অর্গানিক কন্টেন্ট কিন্তু অনেক এখনো বাকি রয়ে গেছে, যে পুরোপুরি রিমুভ হয় না আর। সুতরাং প্রপার অর্গানিক কন্টেন্টকেও রিমুভ করতে হবে আমার, প্লাস ব্যাকটেরিয়াকেও মারা যাবে না। এই সবকিছু মেনটেন করে আমরা মূলত স্টেশনারি ফেজ পর্যন্ত মেনটেন করা হয় এই ট্রিটমেন্ট সিস্টেমটা। এই জন্য ফুড টু মাস রেশিও মোটামুটি 0.2 to 0.4 হচ্ছে স্ট্যান্ডার্ড ফর ব্যাকটেরিয়া গ্রোথ বা ট্রিটমেন্ট, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। হুম। তো এখানে আমরা কিছু আহ, বলো। আচ্ছা, তারপর আমরা যদি এখন ইয়েটা দেখি,
সিগনিফিক্যান্স ইন বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস, ফুড টু মাস রেশিওর যে কি রোলটা আছে বা কি ইম্পর্টেন্সটা আছে আমাদের বোঝার চেষ্টা করি। দেখো এখানে বলা আছে যে ফুড টু মাস রেশিও যদি 0.5 বা তার চেয়ে বেশি হয়, তাই না? হ্যাঁ, তখন ধরে নিতে হবে যে আমরা আমাদের ব্যাকটেরিয়া এখন লগ ফেজে আছে, এক্সপোনেনশিয়াল গ্রোথ ফেজে আছে। ফুড টু মাস যদি 0.2 থেকে 0.5 লেন্সের মধ্যে হয়, একটা ব্যালান্সড গ্রোথ, একটা গ্রোথ হচ্ছে, মারা যাচ্ছে, মানে ইয়েতে স্টেশনারি ফেজের মধ্যে আছে। আর ফুড টু মাস রেশিও যদি এর চেয়ে কমে যায়, তাহলে হচ্ছে কি ব্যাকটেরিয়া এখন স্টারভেশন ফেজে আছে, অর্থাৎ ব্যাকটেরিয়া এখন মারা যাচ্ছে। তো আমরা সাধারণত প্রপার যদি ট্রিটমেন্ট প্রসেসটাকে মেনটেন করতে চাই, তাহলে আমরা মূলত এই রেঞ্জটা 0.2 থেকে 0.5 পর্যন্ত রেঞ্জটা যদি মেনটেন করি, তাহলে একটা ওয়েল ব্যালান্সড গ্রোথ অ্যান্ড ডেপথের একটা ব্যালান্স থাকবে আর কি। তো যে ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা এই রেশিওটা মেনটেন করে ট্রিটমেন্টটা করি, সেই প্ল্যান্টের নাম দিয়ে আমরা কনভেনশনাল বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্ট আর কি। আর যে ট্রিটমেন্ট প্ল্যান্টে আমাদের একদম ফুডটা প্রায় শেষ করে ফেলি, অর্থাৎ ব্যাকটেরিয়া সেখানে আমার খুব একটা ইম্পর্টেন্ট নয়, এমন যদি কোনো প্রয়োজন হয়, সেই ধরনের ট্রিটমেন্ট প্রসেসটাকে আমরা নাম দিই এক্সটেন্ডেড এয়ারেশন প্রসেস আর কি। এক্সটেন্ডেড এয়ারেশন প্রসেস সাধারণত এটা কখনো কখনো তোমার ওই যে বললাম যেটা, যে বিশেষ করে হেভি মেটাল রিমুভ করার ক্ষেত্রে কখনো করার প্রয়োজন হয় আর কি। তো মোস্টলি আমরা সাধারণত কনভেনশনাল বায়োলজিক্যাল ট্রিটমেন্টই প্রেফার করি, এবং কনভেনশনাল বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য আমাদের স্ট্যান্ডার্ড ফুড টু মাস রেশিও হচ্ছে 0.2 থেকে 0.5। ওকে, তারপরে আমরা এই ফুড টু মাস রেশিও কিভাবে বের করতে হয় তার একটা ইকুয়েশন দিয়ে দেওয়া আছে। ফুড মানে কি টোটাল, কিউ, কিউ মানে ফ্লো রেট, অর্থাৎ আমার এই যে এয়ারেশন ট্যাঙ্কে কি পরিমাণ পানি আসছে, এটাই হচ্ছে কিউ। আর এস নট মাইনাস এস, এস নট মানে হচ্ছে এই পানির মধ্যে কতটুকু বিওডি আছে, বিওডি, এটা হচ্ছে এস নট। আর এস হচ্ছে যে এখান থেকে যে পানিটাকে আমি সেকেন্ডারি ক্লারিফায়ারে পাঠায় দিয়ে এটা এখান থেকে বের হয়ে যাচ্ছে, তার মধ্যে কি পরিমাণ আমার ইয়ে বিওডি লস হচ্ছে, এটা হচ্ছে এস। এটাই হচ্ছে আমার টোটাল ফুড। আর মাসটা হচ্ছে টোটাল এই যে এয়ারেশন ট্যাঙ্কের টোটাল ভলিউম কত, এবং এর মধ্যে কি পরিমাণ সাসপেন্ডেড সলিডস আছে, যাকে বলি আমরা এক্স, ভিএক্স। এইটা হচ্ছে আমাদের ফুড টু মাস রেশিও বা ফুড টু মাইক্রো অর্গানিজম রেশিও আর কি। আচ্ছা, আমরা এর পরের প্যারামিটারটা নিয়ে একটু ডিসকাস করব। তার আগে আমি একটু দাঁড়াও, তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। দাঁড়াও, আমি 1 মিনিট একটু ব্রেক নিচ্ছি, 30 সেকেন্ড। ওকে, শুনতে পাচ্ছ? আচ্ছা, তো আমরা কজন আছে এখন? 40 জন। সবাই কি আছে? জামিউল, কি অবস্থা জামিউল? Yes, sir. আসো। Yes, sir. Yes, sir. যাক আর কি। মিরাজ, Yes, sir. আমি বলছিলাম যে আছো কিনা, ঘুমায় টুমায় পড়ছো নাকি? যাই হোক,
নেক্সট যে প্যারামিটার আমরা দেখতে পাচ্ছি এখানে ভলিউমেট্রিক লোডিং রেট, হ্যাঁ, ভলিউমেট্রিক লোডিং রেট মানে হচ্ছে অর্থাৎ তোমার রিঅ্যাক্টরের মধ্যে বা অ্যাক্টিভেটেড স্লাজের যে কি বলো এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে কি পরিমাণ অর্গানিক লোড তুমি দিচ্ছ আর কি। ওকে, সেটাকে বলে ভলিউমেট্রিক লোডিং রেট, মানে কি পরিমাণ বিওডি প্রতিদিন তুমি সেখানে দিচ্ছ আর কি। কিউ মানে হচ্ছে ফ্লো রেট, কি পরিমাণ পানি আসছে এখানে। এস নট মানে হচ্ছে তার মধ্যে কি পরিমাণ বিওডি আছে। আর ভি মানে হচ্ছে ভলিউম অফ দ্য ট্যাঙ্ক, পুরো ট্যাঙ্কের মধ্যে তুমি কি পরিমাণে অর্গানিক লোডিংটা দিচ্ছ আর কি। ভলিউমেট্রিক লোড, এটাকে বলে ভলিউমেট্রিক লোডিং রেট। নেক্সট আসে হচ্ছে এইচআরটি, হ্যাঁ, হাইড্রোলিক রিটেনশন টাইম। হাইড্রোলিক রিটেনশন টাইম মানে হচ্ছে যে একটা আমার যে এয়ারেশন ট্যাঙ্ক, হ্যাঁ, এই এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে তো আমার এখান থেকে ওয়েস্ট ওয়াটার আসছে, এখানে ব্যাকটেরিয়া আছে, নির্দিষ্ট সময় থাকার পরে এটা তারপরে সেকেন্ডারি ক্লারিফায়ারে যাচ্ছে। সেকেন্ডারি ক্লারিফায়ারে যাওয়ার আগ পর্যন্ত এই ট্যাঙ্কের মধ্যে আমার ওয়েস্ট ওয়াটারটা কতক্ষণ থাকছে, এটাকে আমরা বলছি হাইড্রোলিক রিটেনশন টাইম বা এইচআরটি। এটা বের করার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে এই ভলিউম অফ দ্য ট্যাঙ্ক ভি ডিভাইড বাই ফ্লো রেট, কি পরিমাণ পানি এখানে আসছে, এই সূত্র দিয়ে আমরা এখানে হাইড্রোলিক রিটেনশন টাইমটা বের করে ফেলতে পারি। এটা মূলত 3 থেকে 8 দিন, যেটা একটা স্ট্যান্ডার্ড বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসের জন্য 3 থেকে 8 দিন যদি আমরা রাখতে পারি ট্যাঙ্ক, এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে পানিটা, তো সেটা হচ্ছে পারফেক্ট হবে আর কি। Sludge volume index, another very important parameter of biological treatment, sludge volume index বা SVI. ওকে, sludge volume index টা আসলে কি? এটা বাই ডেফিনেশনে এটাকে বলা হচ্ছে যে প্রতি 1 গ্রাম স্লাজ যতটুকু জায়গা দখল করে তাকে বলা হয় স্লাজ ভলিউম ইন্ডেক্স। 1 গ্রাম স্লাজ একটা যে কোনো একটা সিলিন্ডারের মধ্যে যদি তুমি রেখে দাও, তাহলে কতটুকু জায়গা নেবে, সেটা হচ্ছে স্লাজ ভলিউম ইন্ডেক্স। অ্যাজ ফর এক্সাম্পল, তোমার কাছে ধরো একটা মেজারিং সিলিন্ডার আছে, হ্যাঁ, তুমি এটা 1000 ml এর একটা মেজারিং বা 1 লিটার একটা মেজারিং সিলিন্ডার নিলে এই মেজারিং সিলিন্ডারের মধ্যে তুমি ওয়েস্ট ওয়াটারটাকে ঢেলে দিলে, whatever। এবার ঢেলে তুমি মনে করো এটাকে 30 মিনিট রেখে দিলে। 30 মিনিটের পর দেওয়ার পরে তুমি দেখলে যে এই পর্যন্ত হচ্ছে আমার স্লাসটা জমছে আর কি, এরকম স্লাসটা জমছে, হ্যাঁ। তুমি সিলিন্ডার থেকে এটাকে মেজার করে দেখলে যে এখানে ভলিউমটা কত আছে, কত ভলিউম, এখান থেকে ভলিউম কত মনে করে দেখলে, সাপোজ 20 ml জায়গা দখল করেছে, 20 ml, হ্যাঁ, 20 ml এইটুকু স্লাসটা এই পর্যন্ত স্লাস হয়েছে, 20 ml জায়গা দখল করছে। এবার তুমি যদি পানি থেকে এমএলএসএস বের করো, এমএলএসএস পানির মধ্যে কি পরিমাণ সাসপেন্ডেড সলিডস আছে সেটা দিয়ে ভাগ করো, তখন তুমি পেয়ে যাবো যে প্রতি 1 গ্রাম বা 1 মিলিগ্রাম স্লাস কতটুকু জায়গা দখল করলো এই কি বলে সিলিন্ডারের মধ্যে। এটাকে বলা হচ্ছে স্লাস ভলিউম ইন্ডেক্স। অর্থাৎ প্রতি নির্দিষ্ট ওয়ান ইউনিট স্লাস, এটা গ্রাম হোক বা মিলিগ্রাম হোক, একটা ট্যাঙ্কের মধ্যে বা একটা সিলিন্ডারের মধ্যে কতটুকু জায়গা দখল করতে পারে, সেটা হচ্ছে স্লাস ভলিউম ইন্ডেক্স। এটা দিয়ে আসলে কি বুঝবো? ধরো একটা স্লাস যদি অনেক বেশি জায়গা দখল করে সেটা কি, আর অনেক কম জায়গা দখল করে সেটা কি। স্লাস যদি অনেক বেশি জায়গা দখল করে, ধরো এই পর্যন্ত স্লাস আছে, ধরো এ হচ্ছে আমার এয়ারেশন, এ হচ্ছে আমার সিলিন্ডার, স্লাসটা হচ্ছে পুরো এই পর্যন্ত আছে, স্লাস জমছে, আর এই হচ্ছে সিলিন্ডার, আমার স্লাসটা হচ্ছে মাত্র এইটুকু পরিমাণ জমছে, আর এই হচ্ছে আমার সিলিন্ডার, স্লাসটা হচ্ছে এইটুকু পরিমাণ জমছে। 3টা ডিফারেন্ট কন্ডিশন তোমাকে দেখলাম। এই এত পরিমাণ স্লাস থাকা মানে কি? তার মানে আলটিমেটলি স্লাস গুলো কিন্তু প্রপারলি স্যাটেলেবল স্লাস না, স্লাসের মধ্যে প্রচুর পরিমাণে পানি আছে আর কি, এবং স্লাস গুলো খুবই লাইট ওয়েটের স্লাস, যে কারণে এটা অনেক বেশি জায়গা দখল করেছে। আর একদম কম জায়গা দখল করেছে মানে স্লাস গুলো পার্টিকেল গুলো অনেক বেশি বড়, একটা পিন ফ্লক্স হয়ে গেছে এবং এটা প্রায় অলমোস্ট দূর হয়ে গেছে। আর এইটা এইটুকু জায়গা থাকার মানে কি, না স্লাস মোটামুটি স্ট্যান্ডার্ড রেঞ্জের আছে, খুব বেশি লাইট স্লাস না আর খুব বেশি ভারী স্লাস হবে। তো এইটা হচ্ছে আমাদের স্লাস ভলিউম ইন্ডেক্স। স্লাস ভলিউম ইন্ডেক্স দিয়ে আমরা বুঝতে পারি একটা স্লাসের সেটেলিং ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ সেকেন্ডারি ক্লারিফায়ারে যাওয়ার পরে স্লাসটা কি প্রপারলি সেটেল ডাউন হবে নাকি হবে না, এই ধারণাটা আমরা স্লাস ভলিউম ইন্ডেক্স থেকে সহজেই বের করতে পারি।
তো একটা স্ট্যান্ডার্ড বায়োলজিক্যাল ট্রিটমেন্ট সিস্টেমে স্লাস ভলিউম ইন্ডেক্স হওয়া উচিত 50 থেকে মেবি 150 এই রেঞ্জের মধ্যে। তুমি যদি তোমার ল্যাবরেটরিতে ওই স্যাম্পলটা নিয়ে টেস্ট করে তার স্লাস ভলিউম ইন্ডেক্স 50 থেকে 150-র মধ্যে পাও, তাহলে তুমি ধরে নিবা যে তোমার প্রসেসটাকে প্রপারলি রান হচ্ছে। আর যদি এটা না হয় তাহলে বুঝতে হবে যে না, আমার প্রসেসে কোনো প্রবলেম আছে, আমাকে আবার ঠিক করতে হবে আর কি। তাই বের করার নিয়মটা কি, এখানে একটা সূত্র দেওয়া আছে। বের করার নিয়মটা হচ্ছে যে সেটেলড স্লাস ভলিউম ইন মিলিলিটার আফটার 30 মিনিট, অর্থাৎ এটা 1 লিটারের গ্রাজুয়েটেড সিলিন্ডার যদি তুমি নাও, সেখানে স্লাস দেখে দিলে 30 মিনিট পরে ওই সিলিন্ডারের উপর কতটুকু জায়গা দখল করলো, এটাকে বলা হচ্ছে স্লাস ভলিউম ডিভাইডেড বাই ওই স্লাস এমএলএসএস কন্টেন্ট, অর্থাৎ ওই পানির সাসপেন্ডেড সলিডস কি পরিমাণ আছে। এই দুইটার ইয়ে থেকেই আমরা বের করতে পারবো যে স্লাস ভলিউম ইন্ডেক্সটা কত। একটা আইডিয়াল বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্লান্টের জন্য আমি একটু বললাম 50 থেকে 150 হচ্ছে মানে আইডিয়াল স্লাস ভলিউম ইন্ডেক্স। নেক্সট দুইটা প্যারামিটার হচ্ছে ওইউআর আর এসওইউআর, অক্সিজেন আপটেক রেট আর স্পেসিফিক অক্সিজেন আপটেক রেট। অর্থাৎ এইটা থেকে আমি বুঝতে পারবো যে আমার ব্যাকটেরিয়ার হেলথ সম্পর্কে জানতে পারবো। কারণ অক্সিজেনটা কে আপটেক করে? ব্যাকটেরিয়াই তো আপটেক করে, তাই না? ব্যাকটেরিয়া অক্সিজেনটাকে আপটেক করবে এবং সে অর্গানিক কন্টেন্টকে কনজিউম করে কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি করবে। তাহলে অক্সিজেন যদি কন্টিনিউয়াসলি বেশ আপটেক হয়ে থাকে, তাহলে আমি বুঝবো যে না, তোমার প্রসেসটা প্রপারলি রান করতেছে, ব্যাকটেরিয়া ঠিক মতো তার খাবার খাচ্ছে। আর যদি অক্সিজেন ঠিক মতো আপটেক না হয়, তখন বুঝবো যে না, আমার আসলে প্রবলেম আছে, ব্যাকটেরিয়া ঠিক মতো খাবার পাচ্ছে না বা যে কোনো কারণে খেতে পাচ্ছে না। ওকে, যে অক্সিজেন আপটেক রেটটা আমরা কিভাবে বের করবো? ইনিশিয়াল ডিও মাইনাস ফাইনাল ডিও। অর্থাৎ তোমার ওয়েস্ট ওয়াটারের ধরো প্রতি 5 মিনিট পর পর তুমি দেখতে চাও যে প্রতি 5 মিনিট পর পর যে আমার অক্সিজেন আপটেক রেটটা কি হচ্ছে। প্রথমে তুমি ডিওটা বের করলে শুরুতে, 5 মিনিট পরে আবার ডিও বের করলে, 2 ডিওর মাইনাস থেকে যে কতটুকু ডিও আপটেক হয়ে গেল, হ্যাঁ, এটা আমরা বের করতে পারবো। তারপরে আবার পরবর্তী 5 মিনিট যদি বের করতে চাও, আগের 5 মিনিটটাকে ইনিশিয়াল, 10 মিনিটটাকে ফাইনাল, এভাবে ধরে ধরে প্রতি 5 মিনিট পর পর বা 10 মিনিট পর পর 20 মিনিট পর পর কতটুকু ডিজলভ অক্সিজেন আপটেক হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা, এটা আমরা ইজিলি বের করতে পারবো। আর স্পেসিফিক অক্সিজেন আপটেক রেটটা হচ্ছে যে এই অক্সিজেন প্রতি 1 গ্রাম ব্যাকটেরিয়া বা প্রতি 1 মিলিগ্রাম ব্যাকটেরিয়া বা প্রতি 1 ইউনিট ব্যাকটেরিয়া কি পরিমাণ অক্সিজেন আপটেক করছে, এটাকে বলা হয় স্পেসিফিক অক্সিজেন আপটেক রেট। এখন স্পেসিফিক অক্সিজেন আপটেক রেট মানে অক্সিজেন আপটেক রেট ডিভাইডেড বাই মিলিগ্রাম বা গ্রাম অফ ব্যাকটেরিয়া। গ্রাম অফ ব্যাকটেরিয়াটা আমরা কিভাবে বুঝবো? বলেছি আমরা একটু আগে যে আমাদের এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে যে এমএলএসএস বা এমএলভিএসএস, এটাই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার সংখ্যাকে নির্দেশ করে, ব্যাকটেরিয়ার পরিমাণকে নির্দেশ করে। সুতরাং এটাকে যদি আমরা এমএলভিএসএস দিয়ে ভাগ করি, তাহলে আমরা স্পেসিফিক অক্সিজেন আপটেক রেটটা জানতে পারবো। এটা কেন আমাদের ইম্পর্টেন্ট? কারণ এই প্যারামিটার থেকে আমরা আমাদের ব্যাকটেরিয়ার হেলথ সম্পর্কে, আমাদের এয়ারেশন ট্যাঙ্কে ব্যাকটেরিয়া হেলথ সম্পর্কে আমরা আইডিয়া পাবো আর কি। এই কথাগুলো এখানে লেখা আছে। তো অ্যাক্টিভেটেড স্লাস প্রসেসে কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু লিমিটেশনস আছে। এটা আমি এখানে ডিটেইল ডিসকাস করছি না, এটা তোমরা পড়লেই বুঝতে পারবো যে লিমিটেশন আর কিছু অ্যাডভান্টেজ আছে। এখানে আমরা একটা প্রবলেম নিয়ে কথা বলি, ডিসকাস করি। আমাদের একটা প্রবলেম দেওয়া আছে সে যে একটা অ্যাক্টিভেটেড স্লাস প্রসেসে আমি 1800 মিটার কিউব পার ডে পরিমাণ ওয়েস্ট ওয়াটার আসতেছে আর কি। মানে আমাদের এয়ারেশন ট্যাঙ্কে আমাদের 1800 মিটার কিউব পানি প্রতিদিন আসতেছে। মানে পানি কিউ যেটা, ফ্লো রেট যেটা, সেটা হচ্ছে 1800 মিলিগ্রাম পার লিটার। এবং এই পানির বিওডি হচ্ছে কত? যে পানিটা আসছে এই পানির বিওডি বা এস নট হচ্ছে 2500 মিলিগ্রাম পার লিটার। ওকে, সরি, 300 মিলিগ্রাম পার লিটার। The aeration tank is operated at a MLSS of the aeration ট্যাঙ্কের মধ্যে এখান থেকে যে MLSS বা এক্স ভ্যালু, MLSS যদি বের করি আমরা, এটা পাইছি কত? 2500 মিলিগ্রাম পার লিটার। এন্ড হাইড্রোলিক রিটেনশন টাইম হচ্ছে 7 ঘন্টা। অর্থাৎ এই ট্যাঙ্কের মধ্যে পানিটা 7 ঘন্টা থাকছে, 7 ঘন্টা পরে হচ্ছে এটা সেকেন্ডারি ক্লারিফায়ারে যাচ্ছে আর কি। ওকে, স্লাজ ইজ ওয়েস্টেড 34 মিটার কিউব পার ডে। এই সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে যে স্লাজটা ওয়েস্ট হচ্ছে, ওয়েস্ট অ্যাক্টিভেটেড স্লাজ বা XW, সেটা হচ্ছে কত? 34 মিটার কিউব ডে। এবং তার সলিডস কনসেন্ট্রেশন হচ্ছে 9000 মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ এখান থেকে যে সলিডটা যাচ্ছে, অর্থাৎ আমার যদি আমি এটাকে SW বলি, সেটা 9000 মিলিগ্রাম পার লিটার। এফ্লুয়েন্ট বিওডি, এখান থেকে যে পানিটা এফ্লুয়েন্ট হচ্ছে, অর্থাৎ যে পানিটা বের হচ্ছে, সেই এফ্লুয়েন্টের বিওডি
বা এসই ভ্যালু দেওয়া আছে হচ্ছে 25 মিলিগ্রাম পার লিটার। এই প্যারামিটার গুলো আমাদেরকে দিয়ে দেওয়া আছে এবং আমাদেরকে এখান থেকে বের করতে বলেছে যে এয়ারেশন ট্যাঙ্কের ভলিউম বের করো, সলিড রিটেনশন টাইম বা স্লাজেস বের করো, ভলিউমেট্রিক লোডিং রোড বের করো এবং ফুড টু মাস রেশিও বের করো। ওকে, কি কি দেওয়া আছে এটা কি বুঝতে পারছো? আমি তার একটা সহজ করে বলি। আমার একটা অ্যাক্টিভেটেড স্লাজ মানে কি, আমার একটা এয়ারেশন ট্যাঙ্ক আছে। এয়ারেশন ট্যাঙ্ক থেকে পানিটা যাবে হচ্ছে একটা সেকেন্ডারি ক্লারিফায়ারে। সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে পানিটা ওয়েস্ট হয়ে যাবে আর আরেকটা স্লাজ এসে আমার এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে ঢুকবে। আর সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে ক্লারিফায়ার হয়ে যাওয়ার পরে উপরে যে ক্লিয়ার ওয়াটার সেটা আমি ডিরেক্ট এনভায়রনমেন্টে ডিসচার্জ করবো। এই হচ্ছে আমাদের অ্যাক্টিভেটেড স্লাজের নর্মাল ঘটনা। এখানে কি কি দেওয়া আছে? প্রথমে বলছে যে তোমাদের অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসের ফ্লো রেটটা হচ্ছে 1800 মিলিগ্রাম পার লিটার। মানে আমি যে পানিটা আসলে ট্রিটমেন্ট করব তার ফ্লো রেট হচ্ছে এত, এবং তার মধ্যে বিওডি আছে হচ্ছে দেওয়া আছে 300, এত বিওডি আছে। এয়ারেশন ট্যাঙ্ক ইজ অপারেটেড অ্যাট এমএলএসএস অফ 2500 মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ এই যে এয়ারেশন ট্যাঙ্ক যেটা আমার যে ট্যাঙ্ক যেটা, এর মধ্যে যে এমএলএসএস বা নাম্বার অফ ব্যাকটেরিয়া যদি বা সংখ্যা মানে অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া হচ্ছে 2500 মিলিগ্রাম পার লিটার, এক্স দিয়ে আমরা সাধারণত লিখি দেওয়া আছে। এবং এই ট্যাঙ্কের মধ্যে পানি থাকবে হচ্ছে 7 দিন, ঠিক আছে। স্লাজ ইজ ওয়েস্টেড অ্যাট 3400 মিটার কিউব পার ডে। অর্থাৎ এখান থেকে যে স্লাজটা ওয়েস্ট হচ্ছে, এই যে আমি ওয়েস্ট অ্যাক্টিভেটেড স্লাজটা বললাম হচ্ছে, এটার ফ্লো রেট কত, এটার কিউ ডাব্লিউ যেহেতু ওয়েস্ট হচ্ছে তার এর ফ্লো রেট দেওয়া আছে 34 এবং সলিডস কনসেন্ট্রেশন হচ্ছে 9000। এই যে পানিটা ওয়েস্ট হচ্ছে এর মধ্যে সাসপেন্ডেড সলিড আছে হচ্ছে 9000। সাসপেন্ডেড সলিডকে আমরা সবসময় এক্স দিয়ে লিখি, হ্যাঁ। তাহলে এক্স ডাব্লিউ হচ্ছে 9000 আর এফ্লুয়েন্ট বিওডি হচ্ছে 25। মানে এই যে এফ্লুয়েন্টটা যেটাকে আমরা ডিসচার্জ করেছি এনভায়রনমেন্টে তার যে বিওডি বা এস ই এফ্লুয়েন্ট বিওডি বলে, বিওডি কে সাধারণত এস দিয়ে লিখি আমরা, এস ই হচ্ছে 25 মিলিগ্রাম পার লিটার। এখন আমাকে কিছু বিষয়গুলো এখান থেকে এর ভিত্তিতে ক্যালকুলেশন করতে বলেছে। ওকে, আমরা একটু খুব সংক্ষেপে, ভেরি সিম্পল জিনিস, আমরা একবার দেখলেই আসলে করে হয়ে যাবে। কারণ সব সূত্রই তো আমরা একটু আগে দেখে আসি, সূত্র দেওয়াই আছে, আমরা এটা একবার দেখলেই পেরে যাবো। আর তো এখানে আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি যে প্রথম আমাদের কি বের করতে বলছে। প্রথম বের করতে বলছে যে ভলিউম অফ দ্য এয়ারেশন ট্যাঙ্ক, তাই না? এয়ারেশন ট্যাঙ্কের ভলিউম বের করতে হবে। তো আমরা ভলিউম আমরা জানি কি, আমরা যদি ফ্লো রেট যদি প্রথমে আমরা ইয়ে দেখি, এয়ারেশন ট্যাঙ্কের ফ্লো রেট দেওয়া আছে, তাই না? 1800 মিটার কিউব পার ডে। আর ভলিউম এবং ফ্লো রেট দিয়ে আমাদের কোনো সূত্র আছে কিনা দেখি তো। আমাদের এখানে এই দেখো হাইড্রোলিক রিটেনশন টাইম, তাই না? হাইড্রোলিক রিটেনশন টাইম হচ্ছে থিটা মানে ভলিউম বাই ফ্লো রেট। ওকে, তো আমরা এই সূত্রটা কিন্তু হাইড্রোলিক রিটেনশন টাইম যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এই সূত্রটা ইজিলি ব্যবহার করতে পারি আর কি। আমাদের দেওয়া আছে কিন্তু হাইড্রোলিক রিটেনশন টাইম 7 দিন দেওয়া আছে। হাইড্রোলিক রিটেনশন টাইম 7 দিন মানে ভলিউম বাই ফ্লো রেট। তো ভলিউম তো বের করতে হবে, ফ্লো রেট 1800 দেওয়া আছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা ইজিলি অর্থাৎ থেটা ইজ ইকুয়াল টু ভি বাই কিউ, তাই না? থেটা দেওয়া আছে, কিউ দেওয়া আছে, এখান থেকে ভি তো আমার ইজিলি বের করতে পারবো ভলিউম কত, এয়ারেশন ট্যাঙ্কের ভলিউম কত। ওকে, তারপরে সেকেন্ড প্যারামিটার যদি দেখি, সেকেন্ড প্যারামিটার কি বলছে, এসআরটি বা সলিড রিটেনশন টাইম বা এমসিআরটি, মিন সেলস রেসিডেন্স টাইম বা স্লাজের ইকুয়েশনটা আমরা একটু আগেই দেখে আসছি। টোটাল আমার এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে কি পরিমাণ সলিড আছে আর এয়ারেশন ট্যাঙ্ক থেকে এফ্লুয়েন্টে কি পরিমাণ সলিড চলে যাচ্ছে বা ওয়েস্টে কি পরিমাণ সলিড চলে যাচ্ছে, এই দুইটার রেশিওটা হচ্ছে স্লাজেস আর কি। হ্যাঁ, আমরা যদি ইকুয়েশনটা দেখি, সরি হ্যাঁ, স্লাজেস মানে হচ্ছে যে কি পরিমাণ সলিড আমার এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে আছে
এবং এয়ারেশন ট্যাঙ্ক থেকে কি পরিমাণ সলিড আমার বের হয়ে যাচ্ছে। এয়ারেশন ট্যাঙ্কের ভলিউম হচ্ছে ভি, আর তার মধ্যে সলিডস এক্স, আর বের হয়ে যাচ্ছে তার ফ্লো রেট হচ্ছে কিউ ডব্লিউ, এবং সেই সলিড কন্টেন্ট হচ্ছে এক্স ডব্লিউ। এগুলো দেওয়াই আছে, আমরা একটু আগে দেখলাম। ভলিউম তো মাত্র বের করলাম আমরা 525, এবং এক্স যেটা অর্থাৎ কি পরিমাণ সলিডস আমার এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে আছে আমরা একটু আগে দেখলাম, এই যে দেখা যাচ্ছে 2500 মিলিগ্রাম পার লিটার আছে। আর কিউ ডব্লিউ কি পরিমাণ বের হয়ে যাচ্ছে, ফ্লোরেট 3400 মিটার কিউব পরিমাণ বের হয়ে যাচ্ছে, এবং তার সলিড হচ্ছে 9000 মিলিগ্রাম পার লিটার। এটা 9000 দিয়ে গুণ করলে এখান থেকে আমরা এসআরটি ভ্যালু পেয়ে গেলাম। ওকে, এগুলো মানে ডিরেক্ট ইকুয়েশনে বসালেই হয়ে যাচ্ছে, মানে এটা বোঝাবুঝির খুব বেশি কিছু নাই আর কি, খুবই সহজ প্রবলেম গুলো। থার্ড যে প্যারামিটারটা আমরা কি দেখলাম, ভলিউমেট্রিক লোডিং রেট আর ফুড টু মাস রেশিও। ঠিক আছে, ভলিউমেট্রিক লোডিং রেটের ইকুয়েশনটা কি, আমরা যদি ভলিউমেট্রিক লোডিং রেটের ইকুয়েশনটা দেখি আর ফুড টু মাস রেশিও। ভলিউমেট্রিক লোডিং রেট মানে হচ্ছে যে তোমার কি পরিমাণ তুমি বিওডি বা কি পরিমাণ অর্গানিক কন্টেন্ট তুমি তোমার ট্যাঙ্কের মধ্যে প্রতিদিন দিচ্ছ আর কি, বা তোমার ট্যাঙ্কের মধ্যে কি পরিমাণ অর্গানিক কন্টেন্ট আসে, এটা হচ্ছে ভলিউমেট্রিক লোডিং রেট বলা হয়। হ্যাঁ, কিউ এস নট বাই ভি, কিউ মানে ফ্লো রেট, এস নট মানে হচ্ছে তার ইনিশিয়াল বিওডি, আর ভি মানে ভলিউম অফ দ্য ট্যাঙ্ক। তো এখান থেকে আমি সবকিছু প্যারামিটার জানি, এটা থেকে আমরা ইজিলি বের করতে পারবো। তার আগে এটা হচ্ছে ফুড টু মাস রেশিও। ফুড টু মাস রেশিও মানে কি, টোটাল ফুড ডিভাইড বাই টোটাল মাস। টোটাল মাস মানে এসব কিন্তু এয়ারেশন ট্যাঙ্কের কথা বলছি। এয়ারেশন ট্যাঙ্কের টোটাল মাস কতটুকু, ভলিউম অফ দ্য ট্যাঙ্ক ইনটু সাসপেন্ডেড সলিড, এটা হচ্ছে এয়ারেশন ট্যাঙ্কের টোটাল মাস। এক্স কিন্তু মাস মানে কি, এক্স হচ্ছে এমএলএসএস, আর এমএলএসএস মানে কিন্তু আমরা ব্যাকটেরিয়াকেই বুঝি। ঠিক আছে, এই জন্য এটাকে মাস বলা হয়েছে। আর এফ মানে হচ্ছে তার কি পরিমাণ ফুড আছে, তাহলে ফুড এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে ফুড কি পরিমাণ আছে, কিভাবে বুঝবো, কি পরিমাণ পানি আছে ট্যাঙ্কের মধ্যে, এবং সেই পানির মধ্যে কি পরিমাণ বিওডি আছে সেখান থেকে বুঝবো। যে পানি কি পরিমাণ আছে, তার মানে ফ্লো রেট কিউ ইন্টু এস নট হওয়ার কথা ছিল, তাই না, আমাদের হওয়ার কথা ছিল কিউ এস নট, এটা হওয়ার কথা যদি এই পরিমাণ ট্যাঙ্ক আছে। কিন্তু এখানে সার্টেন টাইম পর পর আমরা বলছি এটাকে ওয়েস্ট হয়ে যাচ্ছে, এই পানিটাকে আমরা এফ্লুয়েন্টে হিসেবে ডিসচার্জ করে দিচ্ছি। যখনই আমি এফ্লুয়েন্টে ডিসচার্জ করে দিচ্ছি, তো এফ্লুয়েন্টের মধ্যে তো আমার কিছু পরিমাণ স্লাজ চলে যাচ্ছে আর কি। এফ্লুয়েন্টের ফ্লো রেট যদি কিউ হয় এবং তার মধ্যে যদি স্লাজের পরিমাণ এস ই হয়, তাহলে এইটা মাইনাস এইটা করলে আমি পেয়ে যাব যে কি পরিমাণ স্লাজ আমার এখানে থাকছে। টোটাল বিওডি এতটুকু ছিল, এটা এই বিওডি লস হচ্ছে, দুইটার মাইনাসটা হচ্ছে এখানে আসে, সেখান থেকে আমরা টোটাল ফুডের পরিমাণ পেয়েছি। এটা যদি এটা জাস্ট ইকুয়েশন, এটা ইকুয়েশনটা আমরা অলরেডি ফুড টু মাস রেশিওর ওখানে দেখিয়ে দিয়েছি। তো এইভাবে আমরা মোটামুটি সহজেই আমরা ফুড টু মাস ক্যালকুলেশন করে বের করতে পারবো। তো এই যে চারটা আমরা পয়েন্ট বা চারটা প্যারামিটার আমরা দেখলাম, এটা ডিরেক্ট এই যে ইনফরমেশন গুলো এখানে দেওয়া দেওয়া আছে, এবং এই ইনফরমেশন গুলোর হেল্প নিয়ে এই প্যারামিটার গুলো সহজে ক্যালকুলেট করে ফেলতে পারি। ওকে, তো কারো কোশ্চেন আছে, কারো কোনো এনি কোশ্চেন, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা আজকে আর কন্টিনিউ করব না। অলরেডি পৌনে পৌনে একটা না পৌনে 12টা বাজে, পৌনে পৌনে একটা বাজে, তাই না? না বাবা, এখন 12টা বাজে। পৌনে একটা বাজে, তোমাদের এখনো গোসল টোসল করতে হবে, কারণ নামাজ টামাজ পড়বা, খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে। তো আজকে আর কন্টিনিউ করছি না, অ্যাটেন্ডেন্স দিয়ে শেষ শেষ করে দিব আর কি। যদি তোমাদের এন্ড থেকে কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন গুলো নিবো এখন। কোনো কোশ্চেন আছে কারো? তৌফিক, না স্যার। আশরাফ, ফাহিম, সবাই হাওয়া নাকি, কারো কোনো খোঁজ নাই? আর যাই হোক, তো এই হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ট্রিটমেন্টের দুইটা অংশ। আমরা একটা বলেছিলাম যে একটা আমরা পড়বো হচ্ছে যে তোমার সাসপেন্ডেড গ্রোথ, আর একটা হচ্ছে অ্যাটাচড গ্রোথ। সাসপেন্ডেড গ্রোথ আমরা শেষ করে ফেললাম ইজিলি।
আর এখন অ্যাটাচ গ্রোথ থেকে গেল। অ্যাটাচ গ্রোথের হচ্ছে 2-3টা পয়েন্ট আছে এবং এখানে একটা প্রবলেম সলভিংও আছে আর কি। তো এই আরেকটা ক্লাস আমাদের লাগবে এই পুরোটা শেষ করতে গেলে আর কি। তো একটা ক্লাস আমি দেখি তোমাদের স্যারের সাথে ডিসকাস করে কখন কিভাবে করা যায় সেটা আমি করে নিব আর কি। হ্যাঁ, এক অ্যাটেন্ডেন্স নিচ্ছি। হ্যাঁ, 1 2 স্যার 3 4 Yes, sir. 5 6 7 8 পড়াও। কি হলো এটা? সরে যাচ্ছে কেন? What should be the right way? স্যার ওয়ার্ডে এডিট করতে হবে তাহলে থাকবে স্যার। হুম ওয়ার্ডে এডিট করলে থাকবে স্যার, এখান এইখান থেকে থেকে লিখলে থাকবে না। সেটা দেখতেছি, এখান থেকে সরে যাচ্ছে আর কি। ম্যানুয়ালি করতে হবে, তাই না? ওটা পেন নিয়ে আসো তো, 1 মিনিট। পেন দাও, একটা খাতা নিয়ে এসো, খাতা আর একটা পেন নিয়ে এসো। Just give me a minute, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি, এখান থেকে তো থাকবে না। ওই কি হলেই তো নাকি অন্য কোথাও আসো? হুম স্যার আমরা তো স্যার দোকান থেকে টাকা পয়সা বাসায় যাওয়ার কথা শুনছিলাম, কে কে যেন বাসায় যাওয়া বলতে, বাসায় গেছো কেউ? আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি আর কি, একটু রেসপন্ড করবো আর কি। 1 ইয়েস স্যার 2 স্যার 3 4 Yes, sir. 5 6 7 8 স্যার 9 Yes, sir. 10 স্যার 11 ইয়েস স্যার 12 Yes, sir. 13 Yes, sir. 14 15 ইয়েস স্যার 16 17 Yes, sir. 17 Yes, sir. 18 ইয়েস স্যার 19 স্যার 20 21 স্যার 20 স্যার মাইক নষ্ট গ্রুপে লিখে দিচ্ছি 22 ইয়েস স্যার 23 24 25 ইয়েস স্যার 26 ইয়েস স্যার 27
স্যার 28 29 Yes, sir. 30 Yes, sir. 31 Yes, sir. 32 33 34 35 36 Yes, sir. 35 34 স্যার আমার নেট চলে গেছিল 37 পরে দেখছি 37 38 39 Yes, sir. 40 41 42 Yes, sir. 43 Yes, sir. 44 45 Yes, sir. 46 47 48 Present, sir. 49 50 Yes, sir. 51 52 Yes, sir. 51 52 53 Yes, sir. 52 53 আচ্ছা, ঠিক আছে 54 55 Yes, sir. 56 57 58 Yes, sir. 59 ইয়েস স্যার 60 58 ইয়েস স্যার আচ্ছা আর ওই ইয়ে 74 34 জি স্যার 74 হ্যাঁ আসো আচ্ছা এখন বলো বিসিসি কার কার স্যার আসুন স্যার 1704 34 34 হ্যাঁ দিলাম আর স্যার 26 কি শোনা গেছে 26 হ্যাঁ শোনা গেছে আর কত Sir, 19, sir. 19 কয়বার দেবো দুইবার না স্যার শোনা গেছে একটু দিছি তো তিনশো তো দেখলাম হাত উঁচু করছে আচ্ছা, ঠিক আছে পনেরো 20 37 ঠিক আছে ওকে তো এই পর্যন্তই তাহলে ওকে ঠিক আছে থ্যাংক ইউ আর পরবর্তীতে কি প্ল্যানিং বা কিভাবে কি হবে এটা তোমাদের স্যারকে জানাই দেওয়া হবে ঠিক আছে ওকে ধন্যবাদ এখানে শেষ করছি আর কি হ্যাঁ ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম Oh,